ফোর্স, অ্যাক্সিলারেশন, অ্যাঙ্গার, অবস্টিনেন্স প্রভৃতি বিভিন্ন কারকতার যে মূল প্ল্যানেট আছে সে হচ্ছে মঙ্গল, যে তার রাশি পরিবর্তন করতে চলেছে আগামী 27 তারিখ, এবং সে তার নিজস্ব ঘর স্বক্ষেত্র অর্থাৎ বৃশ্চিক থেকে ধনুতে তার পরবর্তী প্রায় 40 দিনের জন্য গোচর সংগঠিত করবে। এবার 40 দিনের জন্য গোচর সংগঠিত করবে মানে বুঝতেই পারছেন মঙ্গল এখন অতিচার গতিতে রয়েছে, এক্সট্রিম হাই ভেলোসিটিতে রয়েছে। আমি দেখছিলাম প্রায় 42 মিনিট গতিতে রয়েছে। যার ফলে আমরা যে অ্যাভারেজ মঙ্গলের একটি ঘরে অবস্থান মোরলেস আমরা 45 দিন ধরে নিই, তার থেকে কিন্তু এটা বেশি বেগে থাকার জন্য মানে উইথ রেসপেক্ট টু দ্য আর্থ সেটাতে মনে হচ্ছে মানে অ্যাপারেন্টলি প্রতিভাত হচ্ছে সেই ঘরে সে কম সময় ধরে থাকবে। তা অ্যাভারেজ যখন আমরা বলি তখন সেটা 45 ডেজ বলি। এটাই হচ্ছে সব থেকে এক্সট্রিম ভেলোসিটি। ধনুতে থাকবে, মকরে থাকবে, মোটামুটি মেষ রাশি পর্যন্ত মঙ্গল এই ইন্টেন্সিটি অফ ভেলোসিটি উইথ রেসপেক্ট টু আর্থ সেটা কিন্তু মেনটেন করবে। তারপরে ওর গতি কমতে থাকবে, সেটা সেপ্টেম্বর মাস অনওয়ার্ডস। আমি ডেট বলে দেবো আপনাদের। আমি মূল আলোচনায় আসি যে মঙ্গল ধনুরাশিতে তার গোচর সংগঠিত করবে। মঙ্গল এবং বৃহস্পতি অ্যাকচুয়ালি কালপুরুষের মঙ্গল হচ্ছে 1 এবং 8 নম্বর ঘর এবং বৃহস্পতি হচ্ছে 9 এবং 12 নম্বর ঘর। তো 1 এবং 9 যদি হিসেব করেন তাহলে দুটোই হচ্ছে একে অপরের মূল ত্রিকোণ, আর 8 এবং 12 ঘর সেটা হচ্ছে স্বক্ষেত্র। তো সেই হিসেবে একটি স্বক্ষেত্রে চন্দ্র নীচ হয় সেটা বৃশ্চিকের ঘর, আরেকটি স্বক্ষেত্রে বৃহস্পতির ঘর সেখানে বুধ নীচ হয়, শুক্র তুঙ্গ হয়। তো এই কনসেপ্টে এই দুটি স্বক্ষেত্রের মধ্যেও একটা বিপরীত রাজযোগ কাজ করছে, অর্থাৎ অষ্টম এবং দ্বাদশের মধ্যে। আমি আলোচনার মধ্যে যখন আসবো, যখন লগ্ন রাশি ভিত্তিক ফলাফল বলবো, তখন এই বিষয়টি যদি আসে আমি টাচ করে যাব। আর নাম্বার যেটা প্রথম অংশ সেটা হচ্ছে প্রত্যেকেই যে যার স্বক্ষেত্রে এবং মূল ত্রিকোণে, স্বক্ষেত্রে তো অবশ্যই তথাপি মূল ত্রিকোণে মানে ইনভার্টেডলি অবস্থান করছে। বৃহস্পতি রয়েছে মঙ্গলের মূল ত্রিকোণে, মঙ্গল থাকবে বৃহস্পতির মূল ত্রিকোণে। এবং 27 তারিখ, আজকে আমি 24 তারিখ রাতে রেকর্ড করছি, তো 27 তারিখ যখন মঙ্গল তার রাশি পরিবর্তন করবে তখন তার মোটামুটি 2.5 দিনের মাথায় বৃহস্পতিও ডাইরেক্ট হয়ে যাবে। তো তার ফলে এখানে একটা বিপরীত রাজযোগের নর্মাল রাজযোগের ফল দেবে। তো সেই হিসাবেও এটি খুব গুরুত্বপূর্ণ গোচর। তো যথাপি জানুয়ারি মাসের আমি বলেছি যে ফার্স্ট উইকটা চলে গেলে তারপর থেকে যতগুলো গোচর সংগঠিত হবে তার পরবর্তী 7 মাসের জন্য প্রায় সেই গোচর কিন্তু মোরলেস আমাদের জন্য পজিটিভই থাকবে। শুধুমাত্র এপ্রিল মাসে যে বুধের গোচর সংগঠিত হবে মীন রাশিতে, মুখ্যত মীনে থাকবে, মেষে গিয়ে বকরি হয়ে মীনে ফিরবে, সেই অংশটা ব্যতি রেখে। তার মধ্যে আবার কিছু কম্বাসান আছে, যদিও কম্বাসানের ইফেক্ট নিয়ে আমি বলেওছি, আগেও বলেছি, সেটা সেইভাবে মৌলিক অবস্থান হেতু কিছু পরিবর্তনের যোগ আমি দেখছি না। আমি একটু টাইমিংয়ে চলে যাচ্ছি, সেটা হচ্ছে আগামী 27/12/2023 রাত্রি 11টা 47 মিনিটে মঙ্গল তার স্বক্ষেত্র বৃশ্চিক থেকে ধনু রাশিতে পরবর্তী প্রায় 40 দিনের জন্য গোচর সংগঠিত করবে এবং এইখানে অবস্থান করবে 5ই ফেব্রুয়ারি 5th ফেব্রুয়ারি রাত্রি 9টা 7 মিনিট পর্যন্ত 2024 এই মানে ধনুতে অবস্থান করবে। তো ধনুতে অবস্থানের আগে আমি আজকে 24 তারিখ অনুষ্ঠান করছি, গতকাল থেকেই মঙ্গল কিন্তু তার গণ্ডান্ত সিচুয়েশনে চলে এসছে, অর্থাৎ ধনিষ্ঠা নক্ষত্রের একেবারে শেষ যে নবাংশ আছে সেখানে চলে এসেছে এবং সেটা 23/12/2023 সকাল 11টা 2 মিনিটে সে 26 ডিগ্রি 40 মিনিট ক্রস করবে এবং এইভাবে যেতে যেতে সে 27 তারিখে
অর্থাৎ আগামী পরশু দিনের পরের দিন সে ধনুতে প্রবেশ করবে এবং তারপরেও পরবর্তী 3°20' প্রায় 4.25 দিন মতন মঙ্গল কিন্তু গান্ডান সিচুয়েশনে থাকবে। সেটা হচ্ছে 1 জানুয়ারি বেলা 11টা 43 মিনিট পর্যন্ত। তারপরে মঙ্গল সেই মূলা নক্ষত্রেই থাকবে, কিন্তু 3°20' ক্রস করে যাবে, অর্থাৎ নবাংশে সে বৃষের ঘরে অবস্থান করবে। তো এটা হচ্ছে মোটামুটি তার গুরুত্বপূর্ণ জায়গাটা। এবার এখানে মঙ্গলের অবস্থান হেতু কি ফল দেয়, আপনি জাস্ট একটু গোচরটা কল্পনা করে নিন যে মঙ্গলের অবস্থান যেখানে আছে এখন, তার সাপেক্ষে গোচরটা 27 তারিখ রাত্রিবেলা বা 28 তারিখ সকালবেলা থেকে কীরকম থাকবে। সেটা হচ্ছে মঙ্গলের 3rd হাউসে অবস্থান করবে শনি এবং সে মার্গী অবস্থায় থাকবে। তার 4th হাউসে অবস্থান করবে রাহু, এবং সে কিন্তু বুধের নক্ষত্রে আছে এবং শনি রাহুর নক্ষত্রে আছে। তার 5th হাউসে অবস্থান করবে বৃহস্পতি, এবং সে প্রথম 3.25 দিনের মতন 2.5 দিনের মতন সে থাকবে হচ্ছে মার্গী। তারপরে সে বকরি হবে 31 তারিখ সকালবেলা 7টা 8 মিনিট থেকে সে বকরি থেকে মার্গী হয়ে যাবে, মার্গী হয়ে যাবে। তো সেও কিন্তু থাকবে কেতুর নক্ষত্রের একদম লাস্ট চরণে, এবং নবাংশে সে কর্কটের ঘরে অবস্থান করবে। রবি অবস্থান করছে মঙ্গলের যেখানে অবস্থান করছে সেই ঘরে। বুধ অবস্থান করবে মঙ্গলের ঠিক আগের ঘরে, অর্থাৎ 28 তারিখ সে পুনরায় বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে এবং গান্ডান্তে তো থাকবেই, এবং সেখানে অবস্থান করা হেতু আগামী 2 তারিখ গিয়ে সে ডাইরেক্ট হবে। শুক্র অবস্থান করবে বৃশ্চিকের ঘরে, কেতু অবস্থান করছে সে আমাদের কন্যার ঘরে। এই হচ্ছে মোটামুটি মেজর প্ল্যানেট। চন্দ্রের অবস্থান নিয়ে আলোচনা করছি না, যদিও চন্দ্র মঙ্গল যেদিন প্রবেশ করবে চন্দ্র সেদিন মিথুন রাশির একদম শেষের দিকে অবস্থান করবে, সম্ভবত পুনর্বসু নক্ষত্রেই থাকবে। তো এই হচ্ছে মোটামুটি লোকাস স্ট্যান্ডাই এই মুহূর্তের প্ল্যানেটের। তো এবার দেখুন মঙ্গল যেখানে অবস্থান করে মাথায় রাখবেন, খুব স্বাভাবিক জিনিস, মঙ্গলই এমন একটি প্ল্যানেট যার একটি দৃষ্টি আছে, অনেকবার বলেছি, সেটা হচ্ছে অষ্টম দৃষ্টি, ক্রুপ্ট দৃষ্টি, একটু ব্যাকা দৃষ্টি। কোনো প্ল্যানেটের অষ্টম দৃষ্টি নেই, অন্তত প্রথম চরণে অষ্টম দৃষ্টি থাকে না। এই অষ্টম দৃষ্টিটা মঙ্গলের একটা স্পেসিফিক নেচারকে জাগ্রত করে। সেটা আপনি দেখবেন কালপুরুষের 1 এবং 8 নম্বর ঘরও মঙ্গলকে দেওয়া আছে। সেটা হচ্ছে যে কোনো ম্যাটারে এক ধরনের হিডেন লড়াই এরা পছন্দ করে। নর্মাল লড়াই তো পছন্দ করে, হিডেন লড়াইও পছন্দ করে। অর্থাৎ যদি বলে না যে গোপনে গেরিলা আক্রমণ, এই জাতীয় যে আক্রমণ হয়, সেই জাতীয় আক্রমণের প্রতীকও কিন্তু মঙ্গল, যদিও তার মধ্যে স্ট্র্যাটেজি ইনভলভ থাকে। সেইভাবে যুগ অনুসারে সেই লড়াইয়ের প্রেক্ষাপট পাল্টেছে। মঙ্গলের যে কারকতা প্রদর্শন করে সেটা হচ্ছে ফোর্স। প্রথমেই বললাম, আমাদের ত্বরণ, আমাদের গতি, আমাদের ভেগিয়ার, আমাদের তেজ, আমাদের প্রত্যয়, আমাদের সামনে অকুতোভয়ভাবে এগিয়ে যাওয়া, আমাদের জেদ, আমাদের কোনো কিছুর সাথে লেগে থাকা, একগুয়েমি, অবস্টিনেন্স টাইপের ক্যারেক্টার, তার সাথে অ্যাগ্রেসিভনেস, স্পোরেডিক অ্যাঙ্গার, হঠাৎ করে রেগে যাওয়া, এবং সেই রাগ যখন হবে তখন সেটা কন্ট্রোল করার মতো নয়। মঙ্গলের মধ্যে যে শক্তি আছে সেটা কন্ট্রোলেবল এনার্জি নয়। সেই জন্য মঙ্গলের এবং রবির মধ্যে এনার্জিগত একটা ডিফারেন্স রয়েছে। রবি সমস্ত এনার্জির সোর্স হওয়া সত্ত্বেও রবি সেই এনার্জিকে খুব নিয়ন্ত্রিতভাবে ব্যবহার করতে পারে, কিন্তু মঙ্গল সেই এনার্জিকে নিয়ন্ত্রিতভাবে ব্যবহার করতে পারে না। সেই জন্য মঙ্গল যদি কোনোভাবে ডিস্টারবেন্স হয় হরোস্কোপে, তাহলে কিন্তু সে অনেক কিছুর কারকতা না হওয়া সত্ত্বেও সেই সব অংশে প্রভাব ফেলতে পারে। আমি অনেক উদাহরণ দিয়ে আপনাদের বলেছিলাম যে মনে করুন একজন কোনো দেশের রাজা, তার ছেলে হয়তো বা মেয়ে হয়তো, তার যে সন্তান যিনি তারপরে সিংহাসনে বসবেন, সে হয়তো মেন্টালি চ্যালেঞ্জড কোনো কারণে, খুব দুঃখজনক ঘটনা এইরকম ধরনের। অর্থাৎ সব কিছু আছে কিন্তু তার এমন একটি সমস্যা রয়েছে যে সমস্যার জন্য সে কিন্তু সেই করোনেশন তার আর হতে পারবে না। এই ধরনের সমস্যা কারকতা কিন্তু মঙ্গল তৈরি করে।
অর্থাৎ সব কিছু থেকেও আপনাকে সেখান থেকে ডিভয়েড করে দিতে পারে, আবার কোনো কিছু না থাকা সত্ত্বেও সে কিন্তু সে নিজের বল স্পৃহা বা তেজ দ্বারা, বা খুব খারাপভাবে বললে অস্টেরিটি, এগুলোর মাধ্যমে, বা খুব হেনিয়াস টাইপ অফ অ্যাক্টিভিটিসের মাধ্যমেও কিন্তু সে তার ঋত গৌরব পুনরুদ্ধার করে। সেটাকে গৌরব না বলে ভয় বলা যেতে পারে। মানুষ অ্যাপ্রিহেন্ড হয়ে তাকে সেলাম জানায়, কিন্তু মনে মনে তাকে শ্রদ্ধা করে না। কিন্তু মঙ্গল সেই জাতীয় বর্ষতাকেই খুব বেশি মান্যতা দেয় যেটা ভয়ের দ্বারা সৃষ্টি হয়, রাদার দেন সেটা নর্মাল যুক্তি বা কারকতার দ্বারা সৃষ্ট। কারণ লং লাস্টিং এফেক্ট মঙ্গলের থেকে পাওয়া যায় না, শর্ট টার্ম এফেক্ট দেয়। আমি অনেকবার যাদের সাথে সামনাসামনি ইন্টারাক্ট হয়েছে আমি বলেছি যে দেখবেন খুব ঠান্ডা একটা বরফ, তার উপরে আপনি 5 সেকেন্ড হাত রাখতে পারবেন, খুব ঠান্ডা হলেও রাখা যাবে। আমি জানি না খুব ঠান্ডা হলে কত ক্ষতি হতে পারে, কিন্তু রাখা যায়। ফ্রিজ ট্রিজ যখন খুলি তখন দেখা যায় যে রাখা যায়, কিন্তু আপনি 5 সেকেন্ড আগুনের মধ্যে হাত রাখতে পারবেন না। মানে তাপ যেটা রয়েছে, আগুনের যে দগ্ধ ক্ষমতা, তার পাওয়ার অনেক বেশি, যেটা আমাদের দগ্ধ করে। টেম্পারেচার তো বরফের মধ্যেও আছে, কিন্তু সেটা কম্পারেটিভলি কম আছে। তো সেই জন্য হাই টেম্পারেচার, মঙ্গলের যে কারকতা আছে সেই কারকতা কিন্তু আমাদের কাছে ইনটলারেবল। সেই কারণে আমি ওই রাজার উদাহরণ দিয়ে বললাম ব্যাপারটা, যে সেটা এত বেশি পরিমাণে ইনস্টিগেটেড হয়ে যায় যে আপনি সমস্ত গুণ থাকা সত্ত্বেও সেখানে বসার জন্য অধিকারী নন বা অধিকারিণী নন সেখানে। তো মঙ্গল যখন যে কোনো ফায়ারি জোডিয়াক সাইনে অবস্থান করে, তার মধ্যে কারকতা কিন্তু ন্যাচারালি বৃদ্ধি পায়। মঙ্গল কিন্তু একাধারে পেশেন্স এবং একাধারে ইমপেশেন্স দুটোকেই কিন্তু কনকারেন্টলি ক্যারি করে। অর্থাৎ মনে করুন যে কোনো একটা কাজ করতে করতে আপনার ব্রিচ অফ পেশেন্স হবে, কিছুক্ষণের জন্য আপনি একটু আপনার যে মন সেটা কিন্তু একটু তার ডিফ্লেক্টেড হবে, এবং আবার খানিকক্ষণ বাদে কিন্তু সে সেই কাজে জুড়ে যায়। আপনি একটি সোলজারের ক্যাটেগরি দেখবেন, সে কখনো রিট্রিট করতে পারে না, তার মানে পরিচয় নয়। রিট্রিট যদি সে কখনো করে সেটা তার লড়াইয়ের একটা স্ট্র্যাটেজি হতে পারে, আর কিছুই নয়। অনেক রকম কজে হতে পারে, তার কাছে হয়তো আর্মস অ্যামুনেশন কমে গেছে, ফলে সে ক্যাজুয়ালিটি কমানোর জন্য পেছনে আসতে পারে, বা শত্রুকে সে সামনের দিকে আনার চেষ্টা করছে, এনে হয়তো কোনোভাবে বন্দি করতে পারে। বিভিন্ন স্ট্র্যাটেজি হতে পারে, সেটা সারা পৃথিবীর ইতিহাস পড়লে আপনারা বুঝতে পারবেন। কিন্তু সোলজার কখনো পেছন দিকে যায় না। তো মঙ্গলের কারকতাই হচ্ছে, মঙ্গল হচ্ছে রাজার সোলজার, তার জেনারেল, সে তার কারকতাই সামনের দিকে এগিয়ে যাওয়া। এবং সেই কারণে তার মধ্যে জেদ, তার মধ্যে প্রত্যয়, তার মধ্যে যে ডিজায়ার, সেটা শুক্রের মতনই ডিজায়ার থাকে, কিন্তু শুক্র যেটাকে ন্যাগিং করে করে সেই ডিজায়ারটাকে ফুলফিল করে, বা বিভিন্ন রকম হ্যালুসিনেশন নির্মাণ করে তার ডিজায়ার ফুলফিল করে, মঙ্গল সেটাকে বলপূর্বক নিয়ে নেবে। মঙ্গলের মধ্যে সেই শক্তি রয়েছে। বিশেষত মঙ্গল যখন বকরি থাকে, কিছু কিছু কারকতায় তো মারাত্মক রকম ফল সে দিতে পারে আর কি। আচ্ছা, তো এই সিচুয়েশনে যখন মঙ্গল অবস্থান করবে, গান্ডান সিচুয়েশনে দেখুন জ্যেষ্ঠা নক্ষত্রের গান্ডান্তে শেষের দিকে এই মুহূর্তে যেখানে প্ল্যানেট আছে, স্পেশালি বৃহস্পতি আছে, খুব একটা আপাত চেঞ্জ হওয়ার প্রশ্ন নেই, কারণ স্যাটার্ন মোটামুটি এখন 4.5 মিনিটের ওপরে গতিতে আছে। সুতরাং অতিচার গতি বলা যায় না, অতিচার গতি যেতে তার এখনো কিছুদিন সময় লাগবে, তবে অতিচার গতির কাছাকাছি সে চলে গেছে, এটুকু বলা যায় অবশ্যই। যার জন্য কি হবে, যে অন্যান্য প্ল্যানেটের যে অবস্ট্যাকল সেটা কিন্তু আসবে না। গন্ডগোল এখানে করবে বুধ, যেহেতু বুধের নক্ষত্রে থাকবে। কিছু কিছু মানুষের ক্ষেত্রে টাকা পয়সার যে সোর্সটা আছে সেটা কিছু দিনের জন্য বন্ধ হবে। আমি যাদের সাথে কথা বলেছি এবং সামনে বলেছি বা ওভার টেলিফোনে বলেছি, আমি প্রত্যেকেই একটা কথা বলেছি যে মানি এখন যে সোর্স আছে সেটা কিন্তু কিছুদিনের জন্য হিন্ডার্ড হবে, আপনার রেস্ট্রিক্টেড হবে। এটা কিছুই নয়, বুধ এবং মঙ্গলের নক্ষত্রের একটা, বুধ যেহেতু বকরি রয়েছে এবং মঙ্গল তার
নক্ষত্রে অবস্থান করছে, এবং তারপরেও কেতুর নক্ষত্রে যাবে, এবং কেতুও মঙ্গলের নক্ষত্রে রয়েছে। যার দরুন আপনারা মোটামুটি 7 তারিখ পর্যন্ত এর কিন্তু মানে এই মানে মানিটারি যে ফ্লো সেটা কিন্তু মিনিমাম ভাবে দর্শিত হবে সমাজের মধ্যে। জেনারেল, আমি কিছু মুষ্টিমেয় মানুষের ক্ষেত্রে বলছি না, তাদের কিছু স্পেশাল হরোস্কোপ থাকে, তাদের ক্ষেত্রে ব্যাপারটা কম বেশি ঘটে, কিন্তু যেটা কমন, যারা আমাদের মতন কমন মানুষ যারা, তাদের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা ঘটবে, এবং এটা আপনাদের প্রত্যক্ষ জীবন দিয়ে দেখবে। বেশ কিছু টাকা আসবে বলেও আটকে রয়েছে বা আসছে না, এরকম একটা সার্কামস্ট্যান্স কিন্তু তৈরি হবে। এর বেশি এফেক্ট কিছু কিন্তু অ্যাজ সাচ নেই। তবে হ্যাঁ, মানুষের ভাষার ব্যবহার বা মানুষকে অনেক নিচুতে নামানোর একটা মানসিকতা কিন্তু তৈরি হবে। বিশেষত মনে করুন যে দুটো দলের ক্যাপ্টেন, এখন যেটা হয় না যে ক্রিকেট খেলায় দেখবেন, আগেও হতো হয়তো, অতটা হয়তো দেখানো হতো না, স্লেজিং হয় বা বিভিন্ন রকম এই ধরনের। তো এই ধরনের, আমি উদাহরণ দিয়ে ক্রিকেট যেহেতু বেশি দেখা হয় বলে বললাম, অন্যান্য খেলায় হয়তো অন্যান্য কিছু হতে পারে। এই ধরনের প্রতিপক্ষকে খারাপ শব্দ প্রয়োগ করে, অর্থাৎ শব্দের দ্বারা তাকে মানে ডিফেম করা আর কি, এই ধরনের কিন্তু মানসিকতা কিছু মানুষের মধ্যে তৈরি হবে। অ্যাকচুয়ালি একটা বড় সংখ্যক মানুষেরই তৈরি হবে, কিন্তু যাদের ক্ষেত্রে বৃহস্পতি কম্পারেটিভলি একটু কন্ট্রোল বা স্ট্রং হোল্ড রয়েছে এবং দশাগত সিচুয়েশন ভালো আছে, তারা কিন্তু চুপ করে যাবে ব্যাপারটা নিয়ে। আর যারা সেটা পারবে না, মনে করুন যে 20 বছর 22 বছরে বৃহস্পতির দশা শুরু হয়ে গেছে, এবং মোটামুটি বৃহস্পতি এবং শনির দশা মিলিয়ে সেটা 35 বছর চলবে, তাহলে 57-58 বছর বয়স থেকেই বুধের দশা চালু হয়ে গেছে। সেই জাতীয় যে সকল মানুষ আছেন আর কি, তাদের ক্ষেত্রেও কিন্তু এই ধরনের শব্দের ক্ষেত্রে মানে কি বলবো, জিহ্বার এক ধরনের পিছলে যাওয়ার মানসিকতা কিন্তু তৈরি হতে পারে শব্দ ব্যবহারের ক্ষেত্রে, বা অনেক ক্ষেত্রে বলাটা উচিত নয়, তারা বয়োজ্যেষ্ঠ, বা আমি একটা জাস্ট উদাহরণ দিলাম, অনেকগুলো ব্যাপার আছে। কিছু মানুষ কিন্তু মিথ্যেও বলবে এবং সেটা কিন্তু ধরাও পড়বে, অর্থাৎ যাকে বলবে তিনি কিন্তু বুঝতে পারবেন হয়তো তিনি ধরা দিলেন না, এরকম সিচুয়েশনও কিন্তু তৈরি হতে পারে। তো সেটা করবেন না, যেটা ফ্যাক্ট সেটাই বলবেন। এই ফ্যাক্টরটা 7 তারিখ পর্যন্ত চলবে, তারপরে সিচুয়েশন অটোমেটিক্যালি ইমপ্রুভ করবে। তো যাই হোক, আমাদের মঙ্গল, আমাদের যে 4টে ঘর আছে, 9, 10, 11, 12, এই 4টে ঘরকে আমরা বলি একদম যে 9 এবং 12, এই যে দুটো রুম আছে, এই দুটো রুমকে বলা হয় 9 নম্বর হচ্ছে ধর্মের সোপান শুরু হয়। অ্যাকচুয়ালি 8 নম্বর ঘরের মাঝামাঝি অনুরাধা নক্ষত্রের তৃতীয় চরণ থেকে এটা স্টার্ট হয়। অ্যাকচুয়ালি স্পিরিচুয়াল যে নলেজ সেটাকে স্টার্ট শো করে, এবং সেটার ভালো একটা স্তরে পৌঁছাতে সেটা ধনুরাশি মোটামুটি 10 ডিগ্রি ক্রস করতে হয়, তারপরে সেই ফলটা সে পার্মানেন্টলি দিতে থাকে। তো এখানে কি হয়, একজন মানুষ, যেরকম ধরুন যারা কোনোভাবে ইনিশিয়েটেড আর কি, দীক্ষা ব্যবস্থা নেওয়া আছে, তারা দেখবেন প্রথমে গুরুদেব বলেন যে নাম জপ করতে বা এরকম ধরনের বিভিন্ন কাজকর্ম করতে বলেন আর কি, যেগুলো আপনার একটা হ্যাবিট তৈরি হওয়া। তো সেই ধরনের জায়গাটা তৈরি করে, সেটা হচ্ছে ধনুর ঘর। অর্থাৎ আপনাকে একাধারে শাস্ত্র সম্পর্কে জ্ঞান, এবং সেই জ্ঞানের যে ইন্টারনাল আপনার যে অ্যাসিমিলেশন যেটা হবে, আত্মিককরণ যেটা হবে, তার দ্বারা আপনি স্পিরিচুয়াল পথে চালনা করবেন আস্তে আস্তে নিজেকে। এবং মকর কুম্ভ হচ্ছে তার পরকাষ্ঠা, কুম্ভ হচ্ছে সব থেকে, আর মকরে সেটা অনেকটা রবির মতন রোল প্লে করে। রবির রোল কিরকম? রবি হচ্ছে অ্যাকচুয়ালি একজন জাজ, একজন মনে করুন অ্যাডমিনিস্ট্রেটিভ হেড, একজন কোয়াসি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, যে যার সামনে কোনো
আত্মীয়তা বা এই সমস্ত কোনো বন্ধু বান্ধবের কোনো ভ্যালু নেই। তুমি ভুল করেছো মানে তোমাকে পানিশমেন্ট পেতে হবে। এবং শনি সেই পানিশমেন্টটা দেয় স্পিরিচুয়ালি, অর্থাৎ আপনাকে এমন কিছু জ্ঞান বা নলেজ থেকে ডিভয়েড রেখে দেবে যার জন্য আপনাকে এই কালচক্রের মধ্যে বারবার আসতে হবে, বা আমাদের সকলকেই আসতে হচ্ছে আর কি, এই জায়গায় তৈরি করে। এটা কুম্ভের, অর্থাৎ কুম্ভের যে পানিশমেন্ট সেটা কর্পোরাল হয় না, সেটা অনেক বেশি মানসিক পানিশমেন্ট হয়। আমি কতটা বোঝাতে পারলাম জানি না, এর বেশি বললে বিতর্কের সৃষ্টি হতে পারে, এর বেশি আর যাবো না। তাই কর্পোরাল হয় না, শুধু এটুকু ভাববেন। কিন্তু কর্পোরালের থেকেও বেশি মানে কনফাইন্ড সিচুয়েশন তৈরি করে। আর মিনে এসে যেটা হয় সেটা হচ্ছে সে একজন পূর্ণ গুরু রূপে আত্মপ্রকাশ করে। আমি অনেক আগে বলেছিলাম যে গুরু তার গুরু তার গুরু তার গুরু, এরকম করে যদি যান তাহলে যে শেষ যে গুরু তিনি হচ্ছেন স্বয়ং পরম ভগবান। তো তার ওপরে আর কেউ নেই। বলেছেন পিতা মাতা ধাতা পিতামহ, কোনো কেউ যদি বলে যে আমি পিতা আমি মাতা আমি ধাতা, ধাতা মানে যে ধরিত্রী মাতা বা যিনি ধাত্রী মাতা, আবার পিতামহ মানে পিতা আর পিতামহ যদি একই হয় তার মানে অ্যাকচুয়ালি সেই মানুষ মানে সেই জোন আর কি, তিনি ইটার্নাল, তার কোনো সৃষ্টিকর্তা নেই। তো পরিষ্কার বলা আছে, 9 নম্বর অধ্যায় পড়ে দেখবেন, সেখানে বলা আছে। তো সেই কারণে আপনি যদি যেতে থাকেন, মানে গুরু পরম্পরায় যারা বিশ্বাস করেন তারা দেখবেন আমাদের শ্রীলা ভক্তিবেদান্ত সরস্বতী মহারাজের মানে ডিসঅ্যাপিয়ারেন্স ডে আছে আর কি, সেটা 31 তারিখ। দেখবেন গুরু পরম্পরা যারা পড়েছেন, যে কোনো বৈষ্ণব মানে গুরু পরম্পরা এই বৈষ্ণব পরম্পরার অন্তর্গত, সেখানে দেখবেন শেষ পরম্পরায় গিয়ে তৈরি হয়। তো এই 3টে ঘর হচ্ছে আপনাকে, প্রথম ঘরটায় নলেজ কাম ইনিশিয়াল জায়গা, অর্থাৎ একটি ছেলে বা মেয়ে ফার্স্ট ইয়ারে মেডিকেল হচ্ছে, তারপরে এক্সিকিউশন, তারপরে স্পিরিচুয়ালিটির পরকাষ্ঠা, তারপরে সে নিজে একজন গুরুতে কনভার্সন হয়। এই 4টে ঘরের মানে কি বলবো, স্পিরিচুয়াল মূল্য অনেক বেশি। আর 1 থেকে 8 নম্বর ঘর মানে 8 নয়, 1 থেকে সাড়ে 8 নম্বর ঘর অ্যাকচুয়ালি, মানে 8 নম্বর ঘরের মাঝামাঝি পর্যন্ত, তাহলে কি বলা যায় 7.5, 7.5 নম্বর ঘর পর্যন্ত মেটেরিয়াল অ্যাসপেক্টের প্রাধান্য বেশি থাকে সবসময়। তো এখানে যখন মঙ্গল পাস করে, আপনি হয়তো বলতেই পারেন মঙ্গল মকরে গিয়ে তুঙ্গ হয়, অমুক হয় তুঙ্গ হয়। মঙ্গল মকরে গিয়ে তুঙ্গ হয়, অ্যাকচুয়ালি সোলজার তখন রেস্ট নেয়, এটা সোলজারের রেস্ট পিরিয়ড এই সময়। মানে এতদিন পরিশ্রম করেছে, একটা ব্যাটেলে ছিল বা একটা খুব গুরুত্বপূর্ণ জায়গায় সে পোস্টেড ছিল, তাকে দিন রাত এক করে তাকে তার ফোকাস কনসেন্ট্রেট করতে হয়েছে, তার সীমানাকে তার দেশবাসীকে তাকে পাহারা দিতে হয়েছে, অসম্ভব তার রেসপন্সিবিলিটি সে নিয়ে এসেছে। তো তারও তো একটা বিশ্রাম দরকার, সেই বিশ্রাম হচ্ছে মকরের ঘর মঙ্গলের। যাই হোক, সেটা যখন যাবে সেই নিয়ে আলোচনা হবে। তো ধনুর ঘর থেকে মকরের মিন পর্যন্ত এই যে ঘরে মঙ্গল যখন অবস্থান করে, মঙ্গল না এই ঘরের গুণ নষ্ট করে দেয় অ্যাকচুয়ালি। এবং আপনি হয়তো বলতে পারেন যে মকরে যখন যাবে তুঙ্গ হবে, হ্যাঁ মকরে তুঙ্গ হলেও মকরের গুণ নষ্ট করে দেয় মঙ্গল। মকর রাশির গুণ মারাত্মক, সেই জন্য ভগবান 10ম অধ্যায়ে বলেছে যে রাশির মধ্যে আমি মকর, তিনি অন্য কোনো রাশি বলেনি। তো মকর বলার পেছনে অনেক কারণ আছে। মকরের যে মানে আমি এরকম বহু মানুষকে দেখেছি যারা মকর রাশিতে যাওয়ার আগে দেখেছি, মানে ধরুন 19 সালে শনি এবং বৃহস্পতি ওই ঘরে মুভমেন্টের আগে দেখেছি, এবং 23 সালে যখন দেখেছি, বা আমাকেও যারা দেখছেন যে সকল মানুষ ধরুন 5 বছর 7 বছর ধরে দেখছেন, তারা দেখবেন তাদের এজ হয়ে গেছে। অন্তত মানে পুরুষ দিয়ে বলছি, যে একটু চুলে পাক ধরেছে,
একটু বয়সের ভাঁড় এসছে। তো মকরের এটা হচ্ছে নেচার, অসম্ভব পাওয়ারফুল। মানুষের, আমাদের যে ক্ষমতা, ভগবান যতটুকু ক্ষমতা আমাদের প্রদান করে, সেই ক্ষমতার থেকে অধিক ক্ষমতা সম্পন্ন ঘর হচ্ছে মকর। সেই জন্য মকর মানুষের একদম খোলনলচে পাল্টে দিতে পারে টোটাল। এবং পৃথিবীর ইতিহাসে যখন যখন এই ঘর দিয়ে প্ল্যানেট পাস করে, তখন তার কারকতা অনুসারে সে কিন্তু পৃথিবীতে পরিবর্তন ঘটায়, ঘটিয়েছে, ঘটাবে, এবং ভবিষ্যতেও সেটা কন্টিনিউ থাকবে। তো সেই হিসেবে মকরের গুণ নষ্ট করে। তো গুণ নষ্ট করছে মানে কি, সে কিছু পরিবর্তন দিচ্ছে। আইসক্রিমকে যদি নর্মাল রেখে দেন তো সে কি হবে, গলে যাবে আস্তে আস্তে। সে কিছু ফল দিচ্ছে। এই ঘরগুলোর গুণ নষ্ট করে দেয় মানে আমাদের মধ্যে বেসিক যে গুণ, অর্থাৎ ধৈর্য, স্থৈর্য, আমাদের মধ্যে কন্ট্রোলিং পাওয়ার, আমাদের মধ্যে ইগোকে সাবডিউড করে রাখা বা সেটা নাই রাখা একেবারে, আমাদের মধ্যে অতিরিক্ত মানে হটি অ্যান্ড প্রাউডি নেচারের দিকে না যাওয়া, কিন্তু তার ঠিক বিপরীতধর্মী ফল এখানে প্রদান করা শুরু করে। আমি পড়ছি, আপনারা জাস্ট জিনিসগুলো শুনে নিন। ধর্মের যে ঘর আছে, এই 4টে ঘরেই মঙ্গলের যখন অবস্থান, এই ভাবকে মঙ্গল টু সাম এক্সটেন্ট নষ্ট করে। এবং নষ্ট করার জন্য কি হয়, আমাদের মধ্যে প্রচুর পরিমাণে জেদ, ইগো, আমাদের মধ্যে তর্ক করার প্রবণতা, অল্টারকেশন, ঝগড়া করা, কোয়ারেলসাম সিচুয়েশন, বা অনেক সময় মুখ দিয়ে এমন কিছু ভাষা ব্যবহার হওয়া যেগুলো সচরাচর একটু খারাপ বলেই গণ্য হয় আর কি, এই ধরনের ভাষা না বলা তৈরি করে। এবং আমি একজন বিরাট কিছু দরের মানুষ, এরকম একটা নিজেকে প্রকাশ করবার সে চেষ্টা করে। প্রত্যেকের স্তর অনুসারে এই ধরনের একটা জায়গা তৈরি হয়, এবং অবাঞ্ছিতভাবে মানুষ তর্কে জড়িয়ে গিয়ে পরিস্থিতিকে খুব অসহ্য এবং একটা আনপ্রেসিডেন্টেড সার্কামস্ট্যান্সেস তৈরি করে আর কি, সেটা সোসাইটির মধ্যেও। তো এই ধরনের, এবং সোসাইটি দ্বারাও এটা কিন্তু একটা ভাইসি ভার্সা সম্পর্ক, সেও কিন্তু নেগলেক্ট হয়, অর্থাৎ একটা মিউচুয়ালি নেগলিজেন্সি দুজনেই থাকে। বাইরে বেরিয়ে কিছুই ভালো লাগছে না, এবং তো সোসাইটির অন্য, সোসাইটি মানে সোসাইটিতে একটা অ্যাবস্ট্রাক্ট শব্দ, তো তার যে মানুষজন বা পরিবেশ, সেটাও তারাও আপনাকে পছন্দ করছেন। অ্যাকচুয়ালি কেউ কাউকে খুব একটা বেশি টলারেশনের জায়গায় থাকে না, কারণ শোনার ক্ষমতাটা কমে যায় মানুষের এই ফেজে। এবং যেটাকে বলা হয় যে আমাদের স্ট্রং সেন্স অফ জাস্টিস তৈরি হয় তার স্তর অনুসারে, এবং এটা তৈরি হওয়ার জন্য যেটা অ্যাকচুয়াল কমন জাস্টিস, সেটা নেগলেক্ট হয় অনেক সময়। অর্থাৎ রাস্তা দিয়ে চলার সময় একজন পথচারী সে তার মতন নিয়ম বানাচ্ছে, একজন ধরুন অটো চালক তার মতন, একজন সাইকেল চালক তার মতন, এরকম। তার ফলে এরা একে অপরের স্ববিরোধিতায় চলে আসে। তো তার ফলে ন্যাচারাল রুলটা ভায়োলেট হয় এবং একটা বিশৃঙ্খলা, কেওটিক সিচুয়েশন তৈরি করে। এবং বারবার যেটা বললাম যে ইগো জেনারেট করে, এবং মানুষকে এক ধরনের গুরুত্ব না দেওয়া, এটা ফুৎকারে উড়িয়ে দেওয়া, দুধ কি বলছে এরকম ভাবে, এই ধরনের একটা হটি প্রাউডিনেস তার মধ্যে তৈরি হয়। কখনো কখনো অ্যাথিস্ট মেন্টালিটিও কিন্তু তৈরি করে। সেটা রাহুর ওপর ডিপেন্ড করে, রাহু কোথায় আছে। রাহু এখন যেখানে আছে সেটাতে করবে না সে, কিন্তু রাহু যদি এখন মঙ্গলের ঘরে থাকতো তাহলে কিন্তু সেটা করতো। তো এবং সমাজকে যদি চালিকা শক্তি সেইভাবে থাকে তার মধ্যে, সমাজের যদি সে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হয়, তাহলে সমাজকে একটা দিকে মোটিভেট করবার মতনও কিন্তু ক্ষমতা থাকে। কিন্তু এই মোটিভেশন কিন্তু লং টার্মে ভালো হয় না, শর্ট টার্মে ভালো মনে হতে পারে। আচ্ছা, ইনহেরিটেন্স থেকে প্রপার্টি লাভ দেখায় বাইরে, অর্থাৎ যে যার দেশের অন্তত ভৌগোলিক সীমানা, যেটা ন্যাচারাল সীমানা আছে, পলিটিক্যাল সীমানার কথাগুলো আমি বলছি না, তো সেই সীমানার বাইরে অনেক সময় কাজের যোগ তৈরি হয়। খুব হাই ডিজায়ার, স্বপ্ন, সেগুলো আমাদের মধ্যে তৈরি হওয়ার টেন্ডেন্সিজ হয়, এবং তার জন্য প্রচুর চ্যালেঞ্জেস ফেস করতে হয়। মানুষ অনেক
রিস্ক নিয়ে নেয় যে কোনো কাজের ক্ষেত্রে, এটা দরকার নেই সেরকম জায়গাতেও নিতে হয়। এবং এক্সিকিউশন অফ ওয়ার্কের ক্ষেত্রে অ্যাকচুয়ালি ক্যাটালিস্টের প্রয়োজন হয়। উইদাউট ক্যাটালিস্ট সে এক্সিকিউশন করতে পারে না খুব ভালোভাবে। তার একজন ভালো পার্টনার বা তার একজন ভালো মন্ত্রণা দেওয়ার মতন মানুষের দরকার হয়, কিন্তু গন্ডগোল হয় এই সময় সেই জাতীয় ব্যক্তিত্বের বা সেই জাতীয় জিনিসের অভাব লক্ষ্য করা যায় আর কি। নিজের কমফোর্ট জোনটা প্রত্যেকটা মানুষ অ্যাকচুয়ালি খুব ইন্ডিভিজুয়ালি স্বার্থপর কিছুটা আচরণ করবার চেষ্টা করে। অবশ্যই সেখানে তার বেস হরোস্কোপের দুর্বলতা থাকতে হবে, তাহলে স্বার্থপরতার মাত্রাটা বেড়ে যাবে। আর সেটা যদি না থাকে তাহলে কিন্তু মোর অর লেস একই থাকবে। আর সব জায়গায় আমি কাজটা করে দেবো, একটা আমিত্ববাদ অত্যন্ত বেশি তৈরি হয়। মানে যে কোনো জিনিসের নেগেটিভিটির প্রথম কাজই হচ্ছে আমিত্ববাদ। যে কোনো সবসময় কালেকটিভ জায়গা, আপনার শরীরটারে প্রত্যেকটা পার্টস যদি বলে আমি একা কাজ করছি, আমি একা, তো হয় না। আমাদের অসংখ্য কলকব্জা একসাথে মিলে এন্টায়ার শরীরটা হয়। সমস্ত যন্ত্রের ক্ষেত্রেও তাই। বিরাট একটা যন্ত্রের মধ্যে, একটা মেশিনের মধ্যে যদি ছোট একটা যন্ত্র বিকল হয়ে যায় তাহলেও কিন্তু পুরো যন্ত্রটা বিকল হয়ে যেতে পারে। তা আমি বলে পৃথিবীতে কিছু হয় না। হ্যাঁ, আমরা কেউ একা থাকতে পারবো না, আমাদের প্রত্যেকেই আরেকজনের উপরে মিউচুয়াল ডিপেন্ডেন্স আছে, সেটা হয় প্রত্যক্ষ আছে অথবা পরোক্ষে আছে। তো সেই কারণে কিন্তু এই ধরনের মানে কি বলবো, এক ধরনের ইলিউশন, এক ধরনের ফিকটিশাস চিন্তা মানুষের মধ্যে তৈরি হতে পারে। আরেকজনকে তার মতকে অগ্রাহ্য করে সে কাজ করবার মতো মানসিকতা কিন্তু তার তৈরি হয় এই সময়। তো সেই বিষয়ে একটু সাবধান থাকতে হয়। এবং যারা, আমি আরেকবার বলেছি যে ফেব্রুয়ারি মাসের মিড পর্যন্ত কিন্তু যে সময়টা অতিবাহিত হবে সেই সময়টা কিন্তু সারা পৃথিবীর জন্য একটু সমস্যার আছে। তবে জানুয়ারি মাসের 17 তারিখের পর থেকে দেখবেন ব্যাপারটা আস্তে আস্তে থেতাচ্ছে, এবং ফেব্রুয়ারি থার্ড উইকের পরে কিন্তু সিচুয়েশনটা বেটার থাকবে। অ্যাকচুয়ালি সামনের বছরের শেষের দিকে, এই বছর হয়েই আসলো, আর 4 দিন আছে, মানে মঙ্গলের হিসেব করলে অ্যাকচুয়ালি 24, আজকে 7 দিন আছে। তো 7 দিন পর থেকে যে 1 বছর যাবে তার লাস্টের যে 3.5 মাস থেকে ওই সময়টা ভালো নেই একদম। এবং 25 সালের প্রথম 2.5 মাস সময়টা ভালো নেই, ওই সময়টা একটু সাবধানে থাকার প্রয়োজনীয়তা রয়েছে। আমি একটু লগ্ন রাশি ভিত্তিক বলে দিচ্ছি, আপনারা একটু শুনে নেবেন মন দিয়ে। আমি একদম শিডিউল্ড অনুসারে বলবো, লগ্ন রাশি ধরে। আপনারা কেউ যদি একটু টাইম স্ট্যাম্প করে দিতে পারেন সুবিধে হয় কোনো একজন। তো মেষ লগ্ন রাশির ক্ষেত্রে বলি যে প্রথম এবং অষ্টম রাশির লর্ড সে 9th হাউসে রয়েছে। তো এটা কিন্তু আপনার কাজের জায়গায় আপনাকে বেটার অপরচুনিটি দেবে। বিশেষত আপনি যদি এরকম কোনো কাজ করেন যেটা আপনাকে বদলিমূলক কাজ, অর্থাৎ ট্রান্সফারেবল জব যদি হয়, তাহলে কিন্তু আপনি অনেক বেটার জায়গায় এই সময় ট্রান্সফার আপনার হওয়ার যোগ আছে। কিন্তু যোগ যতই থাক, যোগ কিন্তু অ্যাক্টিভেট হবে 6 তারিখের পর থেকে, মানে 7 তারিখ অনওয়ার্ডস। তার আগে কিন্তু সেটা খুব একটা অ্যাক্টিভেশন হওয়ার যোগ অলমোস্ট নেই। আপনার সন্তানের ক্ষেত্রে আপনি আপলিফমেন্ট দেখতে পাবেন, বিশেষত বড় সন্তানের ক্ষেত্রে। যদি 2টি সন্তান থাকে এবং তার বয়স 27 বছরের কম হয়, তাহলে কিন্তু আপনি আপলিফমেন্ট দেখতে পাবেন। পিতার স্বাস্থ্যের জায়গায় একটু গন্ডগোল শো করছে, স্পেশালি যদি 62 বছরের বেশি তার বয়স হয়, অর্থাৎ মূল শনি এবং জন্মছকের শনি যদি দ্বিধাদশ কম্বিনেশনে চলে আসে, তো তাহলে কিন্তু একটু শরীর গন্ডগোল করতে পারে। বাট সাবজেক্ট টু দ্যাট দশা কি চলছে সেটা খেয়াল রাখবেন। অনেক ইমুভেবল প্রপার্টি রিলেটেড যদি কোনো ইনহেরিটেন্স রিলেটেড কোনো সমস্যা থাকে, কোনো কোর্ট কেস থাকে, তাহলে কিন্তু এই সময় সেটা আপনার ফেভারে যাওয়ার পূর্ণ যোগ আছে। তাছাড়া বিবাহিত জীবনের ক্ষেত্রে আমি শুধু বলবো, যারা মেল আছেন তারা চেষ্টা করবেন, মানে স্বামী স্ত্রীর মধ্যে আপনার স্ত্রীর মতকে কিন্তু প্রাধান্য দেবেন, সবসময় দেবেন, এখন তো অবশ্যই দেবেন।
এবং এমন নয় যে আপনি তার সাথে একটা অহেতুক ইগো প্রবলেমে ভোগার চেষ্টা করছেন, এগুলো দয়া করে করবেন না, তাহলে কিন্তু সমস্যা বাড়বে। স্পেশালি শুক্র যখন এখানে ঢুকবে জানুয়ারির একদম 18 তারিখের পর থেকে, তখন কিন্তু সমস্যা আরও বাড়িয়ে দেবে। তারপরেও কিন্তু মঙ্গল এখানে আরও প্রায় 17-18 দিন থাকবে, সমস্যাটা কিন্তু তারপরে বাড়িয়ে দেবে আরও। তো দয়া করে সে জাতীয় জায়গায় যাবেন না। আর বাড়িতে যদি এরকম থাকে যে কোনো পশু পাখি আপনি প্রতিপালন করেন আর কি এ সময়, তাহলে তার কিন্তু যত্ন নেবেন যেরকম হোক। ইভেন যদি গার্ডেনিংও করেন তাহলে গাছপালারও কিন্তু প্রপার যত্ন নেবেন। আর রাতের দিকে যাদের প্রেশারের সমস্যা আছে, হাইপার টেনশনের সমস্যা রয়েছে, যাদের সাইনাসের সমস্যা রয়েছে, যাদের লাংস দুর্বল অপেক্ষাকৃত, যাদের রিউমেটয়েডের প্রবলেম আছে, তারা কিন্তু রাতের দিকে যদি কোনো কারণে এইসব সমস্যা বাড়ে তাহলে কিন্তু অবশ্যই একটু বেশি কশাস থাকবেন। আমি বলবো সবসময় থাকবেন, রাতের দিকে হলে একটু বেশি কশাস থাকবেন। যারা টু হুইলার চালান তারা কিন্তু একটু সাবধানে চালাবেন এই সময়। বৃষ লগ্ন রাশির ক্ষেত্রে বলে দিই, দেখুন 7th হাউস এবং 12th হাউসের লর্ড মঙ্গল, সে কিন্তু 8th হাউসে রয়েছে। তো এটা কিন্তু এক ধরনের বিপরীত রাজযোগ তৈরি করছে আপনার ক্ষেত্রে। কিন্তু এই বিপরীত রাজযোগের একটা নেগেটিভ জিনিস আছে, সেটা হচ্ছে আপনার পিতার থেকে যদি পৈতৃক কোনো প্রপার্টি বা একদম পিতা ডিরেক্টলি, যে আপনারা 2-3 জন ভাই বোন আছে, তাদের মধ্যে একটা মিউচুয়ালি ডিভিশন হচ্ছে, তাহলে কিন্তু সমস্যা হবে না। কিন্তু যদি এরকম সিচুয়েশন হয় যে আপনার যে পিতা আছেন তাদের ভাই বোন আছে আর কি, মানে আপনার কাকা আছেন, পিসি আছেন এবং তাদেরও সন্তানাদিরা রয়েছেন, তো তাদের সাথেও মিউচুয়ালি একটা চলছে, তাহলে কিন্তু সেই সমস্যা মিটবে না। সেক্ষেত্রে আপনাকে সময় নিতে হবে আর কি। আর অফিসে যেখানেই কাজ করেন, সেটা যে স্টেটাসে হোক, আপনি কোনোভাবে কিন্তু ইনসাবঅর্ডিনেশনে যাবেন না। অর্থাৎ আপনার বস যেটা বলবে সেটা কিন্তু আপনি অলওয়েজ টু দ্য লেটার্স মেনে চলবেন। 3 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে লেগ লেন্থ বরাবর, বিশেষত আপার পোর্শন অফ লেগ, ফিমার পোর্শন নজর দেবেন। এটা কিন্তু জাতিকারা বেশি নজর দেবেন, ইভেন কোমর পোর্শনেও কিন্তু নজর দেবেন, সমস্যা আসতে পারে। যারা একটু হাইট বেশি, যাদের মেল ফিমেল প্রত্যেকের ক্ষেত্রেই বলছি, তারা কিন্তু বেশি একটু নজর দেবেন, বডি ওয়েট বেশি তারা। আচ্ছা, নাম্বার 4 যেটা বলার সেটা হচ্ছে যাদের সদ্য বিবাহ হয়েছে মোটামুটি 1 বছরের মধ্যে, তারা চেষ্টা করবেন যতটা সম্ভব বিতর্কিত বিষয় থেকে অ্যাভয়েড করে থাকা, নাহলে কিন্তু ভীষণ মানে এক ধরনের সার্কেলের মতন সেই সমস্যাগুলো আপনার জীবনে কিন্তু আসতে থাকবে 1.5 মাস নয়, 40 দিন টেন্টেটিভলি আপনাকে কিন্তু ফেস করতে হবে। বিশেষত প্রথম 10-12 দিন কিন্তু এই সমস্যাটা বাড়বে, আবার শুক্র প্রবেশ করার পরেও কিন্তু এই সমস্যাটা বাড়তে থাকবে। তার ফলে চেষ্টা করবেন যে কন্ট্রোভার্সিয়াল কথা অ্যাভয়েড করে চলা যতটা সম্ভব। আর শ্বশুর বাড়ির সাথে, এটা মেল ফিমেল দুজনকেই বলছি, যতটা সম্ভব সদ্ভাব রাখার চেষ্টা করবেন। ইমুভেবল প্রপার্টি পারচেসের যোগ আছে খুব ভালো, ইভেন আপনার কিন্তু ভেহিকেল পারচেসেরও যোগ আছে, বা কোনো কমার্শিয়াল কোনো প্লেস, কোনো গোডাউন যদি ব্যবসা করছেন, এই জাতীয় কোনো জায়গাও কিন্তু নেওয়ার জন্য খুব ভালো সময় দেখা যাচ্ছে। যাদের সার্ভাইকাল স্পন্ডিলাইসিস আছে তারা কিন্তু একটু সাবধানে থাকবেন। যাদের চুল উঠে যাচ্ছে খুব এই সময়, তাদের খুব সচেতন আর কি, এই সময়টা তারা নজর দেবেন। আর নিজে যারা ড্রাইভ করেন, ড্রাইভিংই যাদের পেশা, তারা কিন্তু একটু সাবধানে, বিশেষত হেভি ভেহিকেল হলে একটু সাবধানে চালাবেন। মিথুন লগ্ন রাশির ক্ষেত্রে বলে দিই, সেটা হচ্ছে 6th হাউস এবং 11th হাউসের লর্ড মঙ্গল, সে কিন্তু 7th হাউসে রয়েছে। আপনি স্পাউসের সাথে চেষ্টা করবেন কোনো রকম ইগো ভিত্তিক কোনো রিলেশনের মধ্যে না যাওয়া। আপনার কিন্তু এটা শ্বশুর বাড়ির ক্ষেত্রে, এটা কিন্তু মেল ফিমেল সবাইকেই বলছি, যতটা সম্ভব ইগোকে গেট ডাউন করে কেউ যদি কোনো একজন চেষ্টা করবেন স্থির থাকা, না হলে কিন্তু ব্যাপারটা অনেক বেশি রকম আপনার ক্ষেত্রে এক্সাজারেশন হওয়ার চান্সেস এর। আর নাম্বার 2 যেটা বলা
এর ক্ষেত্রে কিন্তু শ্বশুরবাড়ির লোকেরাও ইনভলভড হয়ে যাবে, এবং ইনভলভড হয়ে সেটা কিন্তু আপনাকে একটু ডিমিন করতে পারে কোনোভাবে। আপনার সামাজিক সম্মান কিছুটা নষ্ট হতে পারে, বিশেষত যদি খারাপ দশায় থাকেন। তাহলে কিন্তু ধরুন একে অপরের সাথে যে গণ্ডগোল হচ্ছে তার সেটা কিন্তু পাড়া প্রতিবেশীর মধ্যেও সেটা রিউমারভাবে আসতে পারে। তো এই ব্যাপারে একটু সচেতন থাকবেন। যারা ব্যবসা করছেন বিভিন্ন রকমের, স্পেশালি যারা বিভিন্ন ফুড গ্রেইনের ব্যবসা করছেন, যারা মনে করুন রেস্টুরেন্টের ব্যবসা করছেন, খাদ্যবস্তু সংক্রান্ত যে কোনো, ইভেন কনফেকশনারি, তাদের জন্য কিন্তু, এবং পার্টনারশিপে যদি ব্যবসা করেন তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো সময় এটি রয়েছে। আরেকটা জিনিস আপনাকে বলে দিই, ব্যবসার ক্ষেত্রে যারা মনে করুন মাছের ব্যবসা করেন, যে সমুদ্রে যান বা গভীর সমুদ্রে ট্রলারে করে যান, তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময় খুব ভালো আছে, মাছের ব্যবসা খুব বেটার হবে। বা ভেড়িতে চাষ করছেন, অনেক বড় ভেড়িতে, মানে আমি আয় ইনকামের দিক থেকে বলছি, সেটা বেটার আছে। বা বিভিন্ন রকম পোলট্রি ফার্ম আছে, হ্যাচারি আছে, সেটা ক্ষেত্রে কম, মানে জলচর হলে সেটা কিন্তু বেশি ফল আপনাকে প্রদান করবে। যারা বিভিন্ন রকম বাগান আছে বা কোঅপারেটিভ ফার্মিং করেন, এরকম পেশার সাথে যুক্ত আছেন, অত্যন্ত ভালো ফল আপনাকে দেবে। মশলা জাতীয় ব্যবসা, যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করেন, তাদের জন্য ভালো আছে। যারা মনে করুন ফাইন্যান্সিয়াল কনসালটেন্সির কাজ করেন, কোনো ট্যাক্স রিলেটেড কনসালটেন্সি কাজ করেন, তারাও কিন্তু এই টাইমটা অনেক বেটার ফল পাবেন। অ্যাজ এ হোল সময় ভালো আছে। ফিমেলদের ক্ষেত্রে শুধু একটা জিনিসই বলবো, যে আপনার লোয়ার অ্যাবডোমেনের কিন্তু নজর দেবেন, আর হাঁটু থেকে একদম পায়ের ফিট পর্যন্ত অংশে যদি কোনো অর্থোপেডিক, কোনো লিগামেন্ট, এই সমস্ত সমস্যা দেখা দেয়, তাহলে কিন্তু একটু ব্যাপারটা ট্যাক্টফুলি দেখার চেষ্টা করবেন এবং চিকিৎসকের পরামর্শ নেবেন। কর্কট লগ্ন রাশির ক্ষেত্রে বলে দিই, দেখুন রাজ্যকারী প্ল্যানেট সে আপনার 5th এবং 10th হাউসের লর্ড, সে 6th হাউসে রয়েছে। তো এক্ষেত্রে কিন্তু প্রথম যেটা বলি সেটা হচ্ছে সন্তানের জন্য কিন্তু, তার উচ্চশিক্ষার জন্য এক্ষেত্রে ব্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু সেই ব্যয়টা ফ্রুটফুল আছে। অর্থাৎ অনেক সময় হয় না, যেটা হয় সেটা কাজে লাগে না, কিন্তু এক্ষেত্রে সেটা কাজে লাগবে। তা আপনারা নির্দ্বিধায় করতে পারেন, বিশেষত উচ্চশিক্ষার জন্য হলে। মাতার স্বাস্থ্যের ব্যাপারে কিন্তু নজর দেবেন। দেখুন 9th হাউসে রাহু রয়েছে এবং রাহুর ওপরে মঙ্গলের দৃষ্টি রয়েছে। তো বাবার বয়স যদি মোটামুটি 56 বছরের বেশি হয়, তাহলে কিন্তু পিতার স্বাস্থ্যের দিকে নজর দেবেন, বিশেষত হার্ট এরিয়াতে এবং ডান দিকের কিডনি পোর্শনে যদি কোনো প্রবলেম দেখেন সেই রিলেটেড আছে, তাহলে একটু চিকিৎসকের পরামর্শ করে নেবেন। আর যাদের ব্লাড প্রেশার রিলেটেড প্রবলেম অলরেডি আছে, প্রেশার বেশ ফ্লাকচুয়েট করে, তারা কিন্তু এই সময়টা বেশি উত্তেজিত হওয়া বা কোনো ব্যাপারে ইন্টারনালি মানে অ্যাংজাইটি নিয়ে নেওয়া, সেই কাজগুলো থেকে কিন্তু নিজেকে বিরত রাখবেন, না হলে কিন্তু সম্ভাবনা অনিবার্য হবে আপনার ক্ষেত্রে। আচ্ছা, মুভেবল প্রপার্টি এবং ইমুভেবল প্রপার্টি দুটো পারচেজের ক্ষেত্রেই কিন্তু খুব ভালো যোগ আছে, এবং সেক্ষেত্রে আপনার সাথে, আপনি অনেকের সাথে রেষারেষি করেও অনেক বেটার জায়গাটা নিয়ে নিতে পারেন। অর্থাৎ প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে আপনার কিন্তু ভিক্টরি আসতে পারে, সেটা কোনো ইমুভেবল প্রপার্টির ক্ষেত্রে আপনাকে স্পেসিফিক্যালি বলছি। আর মুভেবল প্রপার্টির ক্ষেত্রে কিন্তু এমনি আপনার ক্ষেত্রে আসবে। মানিটারি ফ্লো কিন্তু ভালো আছে, যেখানেই কাজ করবেন সেখানে কিন্তু মিনিমাম রেসপেক্ট বা কিছু পাবেন। দেখুন রাশি বা লগ্নের উপরে মঙ্গলের অষ্টম দৃষ্টি থাকবে, তার ফলে নিজের মস্তিষ্ককে সবসময় ঠান্ডা রাখবেন, কোনো অবস্থাতেই যেন সেটা আপনার নিয়ন্ত্রণের বাইরে না চলে যায়, সেটা খেয়াল রাখবেন। আর আগেই যেটা বললাম, আপনার কিন্তু যাদের একটু ঠান্ডা লাগার ধাত বেশি আছে, কাফ অ্যান্ড কোল্ডের সমস্যা, অ্যালার্জি রিলেটেড সমস্যা, বা ফেভার, মাঝে মাঝে হাই ফেভারের ধাত আছে আর কি শরীরে, তারাও কিন্তু এই সময়টা একটু কেয়ারফুলি ডিল করবেন। শরীরের জায়গাটা একটু বেশি, মঙ্গল পিত্তের কারকত্ব, তো পিত্তের কারকতা বাড়িয়ে দিলে বাত পিত্ত কফের মধ্যে পিত্তের কারকতা বাড়িয়ে বাকি দুটো কারকতাতেও ইমব্যালেন্স করে দেয়। তো তার দরুন যে সমস্ত ডিজিজ হয় সেগুলোই মূলত বলা।
এবং অগ্নিকারক ঘরে রয়েছে, সেই কারণে একটু বেশি রকম ফলটা দেওয়ার চেষ্টা করে আর কি। সিংহ লগ্নের ক্ষেত্রে, লগ্ন রাশির ক্ষেত্রে আপনাদের বলি দিই, এক্ষেত্রেও রাজ্যকারী কিন্তু প্ল্যানেট চতুর্থ এবং নবম ঘরের প্ল্যানেট আর কি, ভাবের প্ল্যানেট, সে কিন্তু 5th হাউসে রয়েছে। তো মোটের উপরে খারাপ ফল প্রদান করবে না, কিন্তু ব্যাপার হচ্ছে পিতার সাথে, সন্তানের সাথে, বা আপনি যদি ধরুন সন্তান হন তাহলে পিতা এবং দাদুর সাথে বা এরকম ধরনের কিন্তু আপনাদের মধ্যে একটা মিউচুয়াল, পরিষ্কারভাবে এটাকে বলা যায় একটা মিউচুয়াল সমস্যা কিন্তু হওয়ার যোগ আছে। মানে যেটাকে আমরা বলি ইডিওলজিক্যাল ভিউ পয়েন্টের সমস্যা কিন্তু হওয়ার যোগ যথেষ্ট পরিমাণে রয়েছে। সেদিক থেকে কিন্তু একটু ব্যাপারটা যে কোনো একজন কন্ট্রোল করবেন, একটা জায়গায় কাট অফ করে দিলে বাকি জায়গাটা কিন্তু এমনি ঠিক থাকবে। নর্মাল গ্রোথ অ্যান্ড প্রসপেরিটি বেটার আছে, হায়ার এডুকেশনের ভালো যোগ আছে। তার সাথে বলতে পারেন আপনার যদি কোনো ডেট থাকে এমন কিছু, হ্যাঁ, একটা লিমিটেড পরিমাণে সেই ডেট থেকে কিন্তু আপনি বেরোনোর জন্য যথেষ্ট সুযোগ এ সময় কিন্তু আপনি পাবেন। এবং সর্বোপরি আপনার মান সম্মান বলুন বা আপনার কাজের ক্ষেত্রে এক্সিলেন্সি বলুন, সেটা কিন্তু এই সময় বাড়বে এবং আপনার রেসপন্সিবিলিটিও কিন্তু যথেষ্ট পরিমাণে বাড়বে। এবং নিজে কাজ করে বা কাজের সাথে যুক্ত হয়ে আপনার কিন্তু মানে এক ধরনের আত্মতুষ্টি যেটা বলে সেটা কিন্তু বেটার হবে। ডোনেশনগত জায়গা যারা করেন নিয়মিত তাদের জন্য কিন্তু ভীষণ ভালো সময় আছে এই টাইমটা। অ্যাকচুয়ালি করা তো প্রত্যেকেরই উচিত, কিন্তু সেটা যে যতটা পারবেন আর কি চেষ্টা করবেন ডোনেট করার জন্য। আর বিভিন্ন সামাজিক কাজকর্ম, বিভিন্ন ধরুন ছোটোখাটো স্কুল কলেজ যার সাথে আপনি ধরুন পড়াচ্ছেন সেখানে, বা পাড়ায় কোনো ক্লাব, কোনো ছোটোখাটো সংগঠনের সাথে কোনো সামাজিক কার্যক্রম, মনে করুন কোনো ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে বা বাচ্চাদের স্পোর্টস হচ্ছে, এরকম ধরনের শীতকালে আচ্ছা এই ধরনের ঘটনা ঘটে থাকে, এই ধরনের ব্যাপারের সাথে কিন্তু আপনি প্রকৃষ্টভাবে যুক্ত থাকবেন এবং খুব গঠনগতভাবে মূলকভাবে খুব ভালোভাবে তাদের যোগদান করতে পারবেন। বিভিন্ন রকম অ্যাফরেস্টেশনের কাজ বা ধরুন রাস্তায় যে সমস্ত পশু পাখিরা খুবই অবহেলার মধ্যে থাকে তাদের জন্য বেটার কাজকর্ম করা, সেই ধরনের কাজও কিন্তু আপনার জন্য ভালো আছে এ সময়। আমি শুধু একটা কথাই বলবো, যাদের আপার চেস্ট থেকে থ্রোট পর্যন্ত অংশ এবং আপার থেকে মিডিল অ্যাবডোমেন পর্যন্ত অংশে যত অর্গান আছে ইন্টারনাল, সবগুলোকে সাবধানে রাখবেন। আর যাদের ক্ষেত্রে কনস্টিপেশন রিলেটেড সমস্যা আছে তারাও কিন্তু সাবধান। ইমুভেবল প্রপার্টি পারচেসের কিন্তু প্রভূত যোগ আছে এই সময়। কন্যা লগ্ন রাশির ক্ষেত্রে বলে দিই, দেখুন 3rd হাউস এবং 8th হাউসের লর্ড সে কিন্তু 4th হাউসে রয়েছে। আপনার অর্থাগম আসতে পারে কিন্তু কোনো প্রপার্টি সেলের মাধ্যমে, বা আপনি যদি কোনো পর্যটন ব্যবসার সাথে যুক্ত থাকেন, বা আপনি যদি কোনো ধরুন হোটেল রেস্টুরেন্টের ব্যবসা বা কোনো বোর্ডিং ব্যবসার সাথে যুক্ত থাকেন, বা বাচ্চাদের কোনো ক্রেশ আছে এরকম কোনো ব্যবসার সাথে যুক্ত থাকেন, বা ধরুন কোনো হোস্টেল বা এই হিসাবে যদি আপনি কোনো কাজ করেন, তাদের জন্য কিন্তু ভালো ফল প্রদান করবে। কিন্তু প্রথম যেটা বললাম সেটা হচ্ছে কোনো পৈতৃক প্রপার্টি সেলের মাধ্যমে কিন্তু আপনার লাভ দেখাচ্ছে। বাট খুব ভালো দশায় যদি থাকেন তাহলে প্রপার্টিটা সেল না হয়ে প্রপার্টিটা লিজ হয়ে যেতে পারে। তার দ্বারাও আপনি যে অর্থের এই মুহূর্তে রিকোয়ারমেন্ট আছে আর কি, সেটা কিন্তু ফুলফিলড হতে পারে। তো সেদিক থেকে কিন্তু ভালো দশায় থাকলে সেটা পাবেন, যে প্রপার্টিটা হাতে থেকে গেল এবং অর্থ থাকলো। আর না হলে কিন্তু সেল হয়ে যেতে পারে, তবে সেল হলে ভালো ভ্যালু আপনি এই সময় পাবেন। বাট 7 তারিখ অনওয়ার্ড সেল করবেন, তাহলে আরও বেটার ইফেক্ট পাবেন আর কি। ইমুভেবল প্রপার্টি পারচেসেরও যোগ আছে, কিন্তু সেটা কিন্তু কমার্শিয়াল জায়গা, বা কোনো ল্যান্ড কিনেও সেটা কমার্শিয়াল ক্ষেত্রে আপনি ইউজ করবেন, এরকম জায়গা আছে। যারা বিভিন্ন আর্ট অ্যান্ড কালচারের কাজের মধ্যে হ্যান্ডিক্রাফটের কাজ, এমব্রয়ডারির কাজ, বা ধরুন বুটিকের কাজ, বা
ধরুন সেরামিকের কাজ, এই সমস্ত কাজকর্ম যারা করেন তাদের জন্য ভীষণ ভালো সময় এটি রয়েছে, তারা কিন্তু ইউটিলাইজ করতে পারে। বা ধরুন এরকম আছে যে ট্রেডিশন কাম মানে নতুনত্ব এবং পুরাতন এই দুটোর মেলবন্ধনে কোনো জিনিস তৈরি করা, এই ধরনের জিনিসও কিন্তু করতে পারেন। যারা বিভিন্ন হোম ডেকোরের কাজ করেন, মনে করুন মডিউলার কিচেনের কাজ করেন, তাদের জন্য কিন্তু খুব ভালো সময় আছে। ইলেকট্রিসিটির যারা কাজ করেন বা তারা একদম ব্যবসায়ী যাদের, সেটা একদম মূল ব্যবসা তার প্রফেশন, তাদেরও কিন্তু ভালো সময় আছে। শরীরের ক্ষেত্রে বলবো মিডল লোয়ার অ্যাবডোমেনের দিকে নজর রাখবেন। আর যাদের ক্ষেত্রে হাইপার টেনশনের সমস্যা আছে তারা কিন্তু সাবধান। অতিরিক্ত ইমোশনাল হয়ে এমন কিছু কাজ করে ফেলবেন না যার কোনো মূল্য আপনাকে পরে দিতে হতে পারে। কোনো গুরুত্বপূর্ণ ডিসিশন, সেটা জীবন সংক্রান্ত হোক, মানে ব্যক্তিগত জীবন বা খুব বড় অর্থনৈতিক কোনো একটা ডিসিশন নিতে চাচ্ছেন, কোনো একটা বড় প্রপার্টি কিনবেন বা বিক্রি করবেন, সেটা করার আগে কিন্তু ভালো একজন এক্সপার্টের অ্যাডভাইস আপনি নিয়ে নেবেন, তারপরে সেই কাজটার দিকে এগোবেন, সালে সেটা বেটার ফল আপনাকে প্রদান করবে। তুলা লগ্ন রাশির ক্ষেত্রে বলে দিই, সেটা হচ্ছে মার্কেশ অ্যাকচুয়ালি মঙ্গল সেকেন্ড এবং সেভেন্থ লর্ড, সে থার্ড হাউসে রয়েছে। এটা কিন্তু আপনার কথাবার্তা বা আচরণের মধ্যে কিন্তু একটু হটি প্রাউডি ক্যারেক্টার তৈরি করে দেবে এবং এক ধরনের অতিরিক্ত উদ্যম তৈরি করবে, যে উদ্যমের মাধ্যমে আপনি কিন্তু বেশ কিছু রিস্কফুল কাজের দিকে আপনি হাত বাড়িয়ে দেবেন এবং সেটা আপনি 2-3 তারিখের পর থেকে নিজেই অনুভব করবেন আর কি। এই ধরনের কিছু অতিরিক্ত রিস্ক নেওয়ার কাজ, এটা কারণ দীর্ঘদিন আপনার ছক কিন্তু ইনঅপারেটিভ রয়েছে, অন্তত লাস্ট 6 মাস তো অবশ্যই রয়েছে। খুব ভালো দশায় না থাকলে আপনাকে ফল দেওয়ার মতো জায়গায় নেই। স্পেশালি যদি শনির দশা বা বুধের দশায় থাকেন, তাহলে কিন্তু খুব মানে স্টিরিওটাইপ চলবে, কিন্তু খুব বেশি প্রত্যাশা যারা করেন, ডিজায়ার যারা করেন, রোজ কিছু না কিছুটা ডেভেলপমেন্টের কথা চিন্তা করেন, সেই জাতীয় ছকের ক্ষেত্রে কিন্তু এই সময়টা নয়। সেটা এরপর থেকে ফলটা আপনাকে প্রদান করবে, বেটার ফল প্রদান করবে। ভেহিকেলের যোগ আছে, নতুন প্রপার্টি, কিন্তু একটু বহুতল, একটু ওপরের দিকে, মানে ধরুন 10 তলা বা 12 তলায় গিয়ে আপনি কোনো ফ্ল্যাট কিনছেন, এরকম ধরনের কিন্তু কিনবার যোগ আপনার রয়েছে। বা ধরুন আপনি কোনো বহুতলের ওপরে কোনো ব্যবসা স্টাবলিশ করলেন, কিন্তু সেটা শুক্র রিলেটেড ব্যবসা, মনে করুন কোনো মাল্টি জিম করলেন, কোনো আয়ুর্বেদিক কোনো চিকিৎসা, কিন্তু সেটা অনেক আধুনিকতার মোড়কে করলেন। বা ধরুন কোনো বড় কোনো স্যালুন করলেন, কোনো বড় বিউটি পার্লার করলেন, অল্টারনেটিভ মেডিসিনের ট্রিটমেন্টের কিছু ব্যবস্থা করলেন, বা নর্মাল ডক্টরসদের কোনো আপনি ট্রিটমেন্টের ব্যবস্থা করলেন সেখানে, এই জাতীয় ব্যবসা কিন্তু আপনি করতে পারেন। যে কোনো মানে লাইফ স্টকের ব্যবসাও কিন্তু আপনার বেটার দেখাচ্ছে, কেমিক্যালের ব্যবসাও কিন্তু খুব ভালো দেখাচ্ছে, করতে পারেন এবং খুব ভালো সময় আপনাকে দেবে, 3 তারিখের পর থেকে দেবে। শুধু আমি একটা কথা বলবো, হঠকারিতা বর্জন করবেন, দুম করে এমন কোনো কাজ করে ফেলবেন না এটাতে পরে অর্থনৈতিক ক্ষতি হতে পারে। কারণ জুলাই মাসের মোটামুটি মিডের পর থেকে বৃহস্পতি যখন চন্দ্রের নক্ষত্র ধরবে, তারপর থেকে কিন্তু এক্সপেন্ডিচার আপনার বাড়িয়ে দেবে, তার ফলে অযথা পয়সা খরচা করবেন না, এটাই বলার। বৃশ্চিক লগ্ন রাশির ক্ষেত্রে বলে দিই, সেটা হচ্ছে ফার্স্ট এবং 6th হাউসের লর্ড। তো মিথুন এবং বৃশ্চিকের ক্ষেত্রে আমি সবাইকেই একটা কথা বলি, মিথুনের ক্ষেত্রে তো অনেকবার বলেছি, বৃশ্চিকের ক্ষেত্রেও বলি যে ডেট করবেন না কখনো, তাহলে কিন্তু ডেট শোধ দেওয়া মুশকিল হয়। কারণ দুক্ষেত্রে, প্রথম ক্ষেত্রে তো খুব বেশি, কারণ দ্বিতীয় পতি নীচ হয় এখানে এসে, তার ফলে প্রয়োজন না থাকলে ডেট করলে কিন্তু সেই ডেটের মূল্য আপনাকে অনেক দিন দিতে হবে। দ্বিতীয় ক্ষেত্রে, বৃশ্চিকের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে আপনার বৃশ্চিকের 10th হাউসের লর্ড 6th হাউসে গিয়ে তুঙ্গ হয় এবং এখন সেখানে বৃহস্পতি অলরেডি রয়েছে এবং আগামী আর আড়াই পৌনে 3 দিন পরে মার্গী হয়ে যাবে। তো সেক্ষেত্রে চেষ্টা করবেন যতটা সম্ভব নিজের টেম্পারমেন্টকে কন্ট্রোল করা। অর্থ আপনাকে দেবে, একাধিক সোর্স অফ মানি আপনার জেনারেট করবে, পরিবারের মধ্যে কিন্তু আপনি একটা পায়োনিয়ার ক্যারেক্টার হিসাবে উঠে আসবেন
এবং আপনার ইম্পর্টেন্স বাড়বে, সব ঠিক আছে, কিন্তু চেষ্টা করবেন নিজের টেম্পারমেন্ট ঠিক রাখা। বারবার বলছি, না হলে কিন্তু কথাবার্তার মধ্যে এমন কিছু শব্দ আপনি মানে বলে ফেলবেন যেটা কিন্তু ভবিষ্যতে বা খুব কাছের মানুষের সাথে কিন্তু সম্পর্ক চ্যুতি ঘটিয়ে দিতে পারে। যেহেতু 5th হাউসে রাহুও বসে রয়েছে, তো আপনাকে কিন্তু, এবং রাহু কিন্তু বৃশ্চিকের ঘরে শনিও দৃষ্টি দিচ্ছে, রাহুও দৃষ্টি দিচ্ছে, আগেও বলেছিলাম। তো যার দরুন আপনার যে অ্যাসেন্ডেন্ট বলুন বা রাশি বলুন, সেটা কিন্তু অনেকটা বেশি টার্ময়েল সিচুয়েশনে রয়েছে, সে কিন্তু স্থির নেই। তো যার দরুন আপনি নিজে স্থির থাকার চেষ্টা করবেন, ও আপনাকে অস্থির বানানোর চেষ্টাই করবে। নাম্বার 3 হচ্ছে, আপনার কাছে কিন্তু প্রভূত সুযোগ আসবে যে নতুন কোনো ব্যবসায় বিনিয়োগ করতে পারেন, কিন্তু নিজের ক্ষমতা বুঝে এগোবেন। আমি একটা কথা আপনাদের বলছি যে 24শে মার্চ পর্যন্ত কিন্তু বড় কোনো ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট আমি আপনাদের ক্ষেত্রে দেখছি না, যদি কোনো এক্সট্রাঅর্ডিনারি হরোস্কোপের পোস্টিং না থাকে প্ল্যানেটের ক্ষেত্রে, তাহলে কিন্তু সেটা দেখা যাচ্ছে না। সুতরাং অন্তত মিনিমাম সেই মানে 2.5-3 মাস সময় যাওয়ার জন্য এমন কোনো বড় টাকার মূল্যের দায়ভার নিয়ে নেবেন না যেটা আপনার জীবন এবং সামাজিক বা ব্যক্তিগত জীবনকে অতিষ্ঠ করে তোলে। এরকম সিচুয়েশন করবেন না। সেটা করতে পারেন ওই সময়ের পর থেকে, এপ্রিল মাস থেকে করুন, সেটা অনেকটা আপনি নিজেই বুঝতে পারবেন, তখন কানেকশনগুলো তৈরি হবে। এখন যেটা দেবে সেটা কিন্তু হ্যালুসিনেশন, তবে হ্যালুসিনেশন শুধু বলবো না, ভালো যোগও কিন্তু তৈরি করবে, কিন্তু সেই যোগটা একটা লিমিটের মধ্যে থেকে আপনি করবেন। অতিরিক্ত যদি সুযোগে এসে যায়, সেটাকে কিন্তু ভালো করে মানে যেটাকে বলা হয় যে 2বার 3বার 4বার সেটা চিন্তা করে তারপরে এগোবেন। সন্তানের জন্য উদ্বিগ্নতা কিন্তু আপনাকে বাড়াবে, এবং বিশেষত সেই উদ্বিগ্নতা আপনাকে কিন্তু এক ধরনের হাইপার টেনশন বা অ্যাংজাইটির দিকেও নিয়ে যেতে পারে, বা সেই থেকে সন্তানের সাথে এক ধরনের ধরুন তর্ক বিতর্কের মধ্যে জড়িয়ে যাওয়া বা এই ধরনের গণ্ডগোল কিন্তু তৈরি হওয়ার প্রভূত যোগ আছে। তো সেই বিষয়ে সাবধান থাকবেন। আর 5 নম্বর যেটা বলার, সেটা হচ্ছে লিভার এবং গল ব্লাডার, এই দুটো অর্গানকে এবং ডান দিকের কিডনি নজর দেবেন। যাদের বয়স 48-49-এর ওপরে, তারা কিন্তু প্রস্টেট গ্ল্যান্ডেও নজর দেবেন। যদি কোনো সমস্যা অনুভূত হয়, সঙ্গে সঙ্গে চিকিৎসকের শরণাপন্ন হবেন। যাদের স্কিন খুব সেন্সিটিভিটি আছে, র্যাশ বেরোয়, বা যাদের ইন্টারনাল অ্যালার্জির সমস্যা আছে, সেখান থেকে ব্রিদিং ট্রাবল হয়, তাদেরও কোনো সমস্যা দেখলে অবশ্যই ডক্টরকে দেখিয়ে নেবেন। ভেহিকেল পারচেসের যোগ আছে, ইভেন ভেহিকেল অল্টারেশনেরও কিন্তু খুব ভালো যোগ আছে। যারা বিভিন্ন রকম হায়ার স্টাডিজের যোগ করছেন, তাদের কোনো ফরেন ইউনিভার্সিটি থেকেও কিন্তু এ সময় যোগাযোগ আসতে পারে। যাই করবেন, আমি বললাম মেপে এগোবেন অন্তত মার্চের 24 তারিখ পর্যন্ত, তারপরে সময় আপনাকে ব্যাপারটা বলে দেবে। আচ্ছা, ধনু লগ্ন রাশির ক্ষেত্রে বলে দিই, দেখুন দ্বাদশপতি এবং পঞ্চমপতি মঙ্গল তো সেই আপনার অ্যাসেন্ডেন্টে রয়েছে। তো যার দরুন যেটা হবে সেটা হচ্ছে নিজের আপলিফমেন্ট বা সন্তানের আপলিফমেন্টের জন্য কিন্তু আপনার এক্সপেন্ডিচার হবে, কিন্তু সেই এক্সপেন্ডিচারটা কিন্তু বেটার হবে। এর উপরে বৃহস্পতির যেহেতু দৃষ্টি রয়েছে এবং বৃহস্পতি 5th হাউসে রয়েছে, স্পেশালি জানুয়ারি মাসের ফার্স্ট উইকটা চলে গেলে কিন্তু আপনাকে অবশ্যই ভালো ফল দেবে। তো সেটা আপনার সামাজিক, সেটা আপনার পারিবারিক, সেটা আপনার ব্যক্তিগত, অফিসিয়াল বা ব্যবসাগত, সব জায়গায় কিন্তু আপনাকে বেটার ফল প্রদান করবে। বাট যেটা সব থেকে বড় ব্যাপার এখানে মঙ্গল যেটা করবে, সেটা হচ্ছে আপনাকে মেন্টালি রেস্টলেস করে দেবে, এবং আপনাকে দিয়ে এমন কিছু আচরণ ও করিয়ে নেওয়ার চেষ্টা করবে। এখানে কিন্তু কথা নয়, আচরণ করিয়ে নেওয়ার চেষ্টা করবে, যেটা লোকের কিন্তু দৃষ্টিকটু হয়ে যাবেন। মানে আচরণের মধ্যে এক ধরনের মানে এত বেশি ঔদ্ধত্য বা এত বেশি রকম ডমিনেট করবার, উল্টো দিকের মানুষের বক্তব্যকে প্রপারলি না শুনে সেই প্রতিক্রিয়া কিন্তু আপনার মধ্যে তৈরি হবে, এবং তার দরুন আপনার মধ্যে এক ধরনের বলতে পারেন যে একটা বিকৃতি আসতে পারে অল্প সময়ের জন্য, কিন্তু আপনি সেটা নিজে বুঝতে পারবেন না।
তো চেষ্টা করবেন যে সেটা অন্যের চোখ দিয়ে পড়া। কোনো লোক যদি কখনো আপনাকে বলেন যে না এটা আপনি ঠিক করছেন না, আপনি অযথা তর্কে জড়াবেন না। স্পাউসের সাথে কিন্তু অহেতুক কারণে আপনার গন্ডগোল হতে পারে, এবং দেখবেন পরবর্তীকালে চিন্তা করে দেখবেন যে টপিকটা এতটাই টাইনি ছিল যে সেটা কিন্তু অন্য সময় আপনি এগুলোকে উপেক্ষাই করে যান, কিন্তু এ সময় আপনার কিন্তু সম্ভাবনা রয়েছে। যাই হোক, সেগুলোকে উপেক্ষা করবেন। অফিসে যারা খুব গুরুত্বপূর্ণ অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্টে হোল্ড করছে তারা কিন্তু সিদ্ধান্ত নেওয়ার আগে খুব বুঝে শুনে সেটা এক্সিকিউট করবার চেষ্টা করবেন। বা ধরুন ডিসিপ্লিন ফোর্সে যারা চাকরি করছেন তারাও কিন্তু তাদের এক্সিকিউশন করবার আগে কাজের ভালো করে সিদ্ধান্ত নিয়ে সিনিয়রদের সাথে পরামর্শ করে তারপরে করবার চেষ্টা করবেন, না হলে কিন্তু সমস্যা তৈরি হতে পারে। সব থেকে বড় কথা, নিজের মানে মন এবং মানে আমাদের যে সোল, সেই সোলের অ্যালাইনমেন্টটা যাতে ঠিক থাকে, কোনোভাবেই সেটা যেন মন দ্বারা পরিচালিত না হয়ে যায়, তাহলে কিন্তু ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলবেন, আবেগ দ্বারা পরিচালিত হয়ে যাবেন। আমি একটা কেউ এরকম একটা মানসিকতা তৈরি হওয়ার সৃষ্টি হবে আর কি। মানিটারি ফ্লো ভালো আছে, এবং আমি এবং সেই ফ্লোটাও আপনাকে অনেকটা বুস্টিং করবে যে আপনি একটি বিশেষ কোনো ব্যক্তিত্ব আর কি, যেটা আপনার নর্মালসি থেকে আপনাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করবে। হ্যাঁ, আমি এই প্রসঙ্গে একটা অবাঞ্ছিত কথা বলছি। আমি এরকম অনেক মানুষকে দেখেছি যারা ধরুন ফোনে কথা বলে আগে নিজের পরিচয় দেন, মানে অ্যাজ ইফ, মানে ধরুন কেউ হতে পারেন যে কেউ চিকিৎসক, কেউ লয়ার, বা কেউ কোনো বড় সরকারি পদাধিকারী ব্যক্তি আছেন, বা অন্যান্য কেউ আছেন, সবাই নয়, এক শ্রেণীর মানুষ আছে যারা এটা দেয়। প্রথমেই দেখবেন যে যারা এই নামকে, মানে যে নামটা কিছুদিনের জন্য আপনাকে দেওয়া হয়েছে, ঠিক আছে, মনে করুন যে আপনি একজন ডক্টর, তো ডক্টর সেটা কিন্তু আপনি আমৃত্যু থাকবেন, কিন্তু তার মানে সেটা তো একটা পেশাগত জায়গা আছে, সেটা সবসময় ব্যবহার করার দরকার নেই। আমার এটা ব্যক্তিগত মত যে দরকার পড়ে না সেটা বলার, পেশাগত জায়গায় সেটা আমি ইউজ করব। আমি বিয়ের কার্ডে লিখতে দেখেছি মানুষকে আমি ডক্টর অমুক, ইভেন ধরুন তার পিএইচডি করা আছে বা তার থেকেও উপরে পড়াশোনা করা আছে, আমি অত সব জানি না, তো সে কিন্তু এই বিয়ের কার্ডে এসব জায়গায় লেখে। মানে এই ধরনের মানুষ এক ধরনের আইডেন্টিটি ক্রাইসিসে ভোগে। এরা অ্যাকচুয়ালি চায় যে মানুষ এদের এই ব্যাপারটাতে রিকগনিশন দিক, কিন্তু সামহাও সেটা তারা পাচ্ছেন না। তো সেই কারণে তারা নিজেই তখন মানে ব্লোয়িং ইটস ওন ট্রাম্পেট, নিজের ঢাক পেটানো শুরু করেন আর কি। এটি অতিশয় খারাপ একটা নেচার, এই কারণেই আমি খুব বক্রোক্তি করে বলছি, এটি অতিশয় খারাপ নেচার। নিজের প্রফেশনকে নিজের আইডেন্টিটির সাথে কখনো আনবেন না, কখনো নয়। প্রফেশন আপনি যা খুশি করে নিজের জীবিকা নির্বাহ করতে পারেন, সেটা যদি সৎ কোনো কর্ম হয় এবং সমাজ দ্বারা যদি সেটা সাস্টেনেবল হয়, তাহলেই আপনি সেটা করতে পারেন, কিন্তু সেটা আপনার আইডেন্টিটি হতে পারে না কখনো। মানুষ আপনাকে সম্মান করে বলতে পারে ডাক্তারবাবু যাচ্ছেন বা ম্যাডাম যাচ্ছেন অমুক তমুক, আপনি কেন নিজে বলবেন? এই ধরনের প্রকৃতি কিন্তু এই সময় তৈরি হতে পারে, যাদের নেই তাদেরও তৈরি হতে পারে। তো এইগুলো দয়া করে, এই ধরনের মানে এগুলো এক ধরনের বিকৃতি। আমি শুনি যে অনেক বড় বড় অফিসার ফোন করে আমি অমুক বলছি, আমি কি করব, আপনি বলছেন তো, আপনি আমাকে ফোন করেছেন, ওটা বলার দরকার আছে কোনো? প্রথমে বলে দিতাম, এখন বলি না, এখন আমি হাসি এগুলো শুনি। আমি অমুক কুমার বলছি, অমুক জায়গায় আমি বিরাট কিছু, হতে পারে আপনি আপনার কাজ করছেন। আপনি দেখবেন বিদেশে আপনি অনেক জায়গায় দেখবেন, আমাদের এখানে একটা সিকিউরিটি ফ্যাক্টর আছে, যেহেতু হাই ডেন্সিটি আমাদের দেশে, তো যে কোনো রকম বিপদ ঘটে যাওয়ার যে কোনো রকম সম্ভাবনা থেকে যায়। কিন্তু যেগুলো ধরুন অপেক্ষাকৃত স্ক্যান্ডিনেভিয়ান দেশ, যেখানে জনসংখ্যা খুব কম, সেখানে দেখবেন যে দেশের খুব গুরুত্বপূর্ণ লোকেরা সাইকেল চালিয়ে অফিস যাচ্ছে, তাদের মেট্রো রেলে করে অফিস যাচ্ছে, তারা কোনো ব্যাপারটা বদারই করে না।
তুমি তোমার কাজ করতে যাচ্ছ, কাজ করে যাও, বাড়ি চলে যাও, তোমাকে কেউ যেচে বলেনি করতে। তো সেটার পরিচয় হয় না মানুষের। মানুষের পরিচয় হচ্ছে মানুষের ইন্টারনাল নলেজ। আপনি যে চেয়ারে রয়েছেন কিছুদিন বাদে চেয়ারটা নিয়ে নেবে, হয় সেই মানুষটি রিটায়ার করে যাবে, অথবা খুব খারাপ কথা বলছে অকস্মাৎ আগে মরেও যেতে পারে। তো ওটা আপনার আইডেন্টিটি হলো, যেটা কোনোদিন শেষ হয়ে যায়। একে তো এইটুকু একটা জীবন, সেটা এমনি শেষ হয়ে যাবে কিছুদিন বাদে, কেউ মনে রাখে না। এত বড় বড় লোক পৃথিবীতে এসেছে চলে গেছে, কেউ মনে রাখে না তাদের কথা, সারাদিনে কবার মনে থাকে। আমাদের দেশের জন্য অগণিত বীর যেভাবে প্রাণ দিয়েছেন, আমরা আজকে এত বড় বড় কথা বলছি এখানে ঠান্ডা জায়গায় বসে, তারা কি অমানসিক অত্যাচার সহ্য করেছে। একটা অন্য দেশের লোক আমাদের দেশে ঢুকে আমাদের লোককেই তারা পানিশমেন্ট দিয়েছে। এটা কোনোদিন মানে কাম্য কোনোভাবে? তারা কখনো দেখবেন না এই জাতীয় কথা বলে, তাদের ইতিহাস পড়বেন। আমি কারণ নাম ব্যক্তিগত স্তরে বলছি না, কারণ তারা এতটাই প্রণম্য ব্যক্তি, এতটাই নমস্য ব্যক্তি, তারা কখনো দেখবেন তাদের সম্পর্কে কিছু বলে না। এই নেচারটা কেন বারবার বলছি, অগ্নিকারক ঘরে থাকাকালীন এটা কম বেশি সবার মধ্যে প্রতিভাত হবে। অগ্নির শিখা সবসময় ওপর দিকে ওঠে, দেখবেন যজ্ঞের শিখা যদি ওপর দিকে না ওঠে, তাহলে খুব মেধাযুক্ত পুরোহিত, মানে ভগবান যেরকম বলেছে না স্বল্প মেধাসাম, মানে ওরম নয়, পূর্ণ মেধাসাম যে পুরোহিত আছেন, যে গুরুদেব আছেন, তিনি করবেন না, তিনি আগে যজ্ঞের মানে সেই রেখা ওঠাবেন একটা, তারপরে তিনি করবেন, আহুতি তিনি দেবেন। ঠিক সেরকম এখানে যখনই কোনো অগ্নিকারক প্ল্যানেট থাকে, আমাদের মধ্যে এই ধরনের প্রবণতাগুলোকে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করে, এইগুলো থেকে জীবন থেকে সবসময় কাটেল করে দিই। আপনার রুজি রোজগারের বিষয়টা আপনার পরিচয়ের সাথে কখনো একাত্ম করবেন না, ঠিক আছে? মানে এর থেকে আমি একটা খারাপ উদাহরণ দিতে পারতাম, কোনো সারমেয়কে দিয়ে বলতে পারতাম, কিন্তু সেটা খুব খারাপ হতো, কারণ এত লোক আমাকে এইসব পরিচয় দেয়, আমি মানে খুব হতভম্ব হই যে তাদের বয়সটা কি আকাশের দিকে তাকিয়ে হয়েছে। গলা শুনে বোঝা যায় তারা অনেক বয়োজ্যেষ্ঠ লোক। এইটাকে বলা হয়, আমার গুরুদেব যেটা বলতেন, যে স্পিরিচুয়াল এডুকেশনের লেস, তার মধ্যে শুধু মেটেরিয়াল এডুকেশন আছে। সেই জন্য তিনি জানেনই না তিনি অ্যাকচুয়ালি কি বলছেন বা কি বলা উচিত তার। আচ্ছা, মকর লগ্ন রাশির ক্ষেত্রে বলি, সেটা হচ্ছে একাদশপতি এবং চতুর্থপতি মঙ্গল, সে কিন্তু আপনার দ্বাদশভাবে থাকবে। দ্বাদশভাবে মঙ্গলের প্রথম ভালো জিনিসটা বলি, সেটা হচ্ছে অসম্ভব ধৈর্য প্রদান করে এবং অসম্ভব টেনাসিটি দেয় কোনো জিনিসের সাথে লেগে থাকার। এবং সেটা আপনাকে এক ধরনের, বলে না যে কোনো মানুষ ওপরে ওঠার চেষ্টা করছে, তো সামনের দিক থেকে কেউ টানছে তাকে, পুল করছে ওঠানোর জন্য, এবং পেছন থেকেও কেউ ঠেলছে তাকে, যাতে সেই রাস্তাটা উঠিয়ে দিতে পারে। সেই পেছন থেকে যে ঠেলা দেওয়াটা, সেটা কিন্তু মঙ্গল এক্ষেত্রে করে। এবার নেগেটিভটা বলি, এই নেগেটিভটা হচ্ছে এক্ষেত্রে বহু সময় নির্বাচন করে সে নেগেটিভ কাজ, নির্বাচন করে নেগেটিভ কাজ, এবং এই নেগেটিভ কাজ নির্বাচনের জন্য সে বহু ক্ষেত্রেই তার পদস্খলন হয়। বিশেষত শনির সাথে যদি একসাথে মুভমেন্ট হয় বা শনি থেকে যদি সমসপ্তমে মুভমেন্ট হয়, তাহলে কিন্তু তার এখান থেকে পদস্খলন হওয়ার সম্ভাবনা থেকে যায়। যারা মনে করুন বিভিন্ন রকম ল প্র্যাকটিসেসের সাথে যুক্ত রয়েছেন, হ্যাঁ, যারা মনে করুন বিভিন্ন রকম কোয়াসি জুডিশিয়াল পোস্টে যারা বিলং করছেন, তাদের জন্য কিন্তু খুব ভালো সময় এটি রয়েছে। খুব গুরুত্বপূর্ণ, আপনি মানে যেটা জনহিতকর, মানুষের ভালোর জন্য কাজ করা, বা ভালো মন্দের ব্যাপার নয়, আইনত কাজ করা, করলে সেটা ভালোর জন্যই হবে, কারণ সেটা লেখাই হচ্ছে মানুষের ভালোর জন্য। তো সেই রিলেটেড কাজ কিন্তু হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। আপনি যে কোনো কাজের ক্ষেত্রে আপনাকে অসম্ভব এন্ডেভার, অসম্ভব শক্তি আপনার মধ্যে, স্পর্ধা, আপনার মধ্যে স্পর্ধাটাকে মানে নেগেটিভ অর্থে দেখবেন না, পজিটিভ অর্থে
এবং আপনার মধ্যে এক ধরনের বিবেক, চেতনা, এই ধরনের জায়গাগুলো কিন্তু জাগ্রত করবে একসাথে, এবং সেটা খুব পজিটিভ সাইডে আপনাকে কিন্তু নিয়ে যাওয়ার চেষ্টা করবে। যেটা হবে নেগেটিভ জায়গাগুলো এবার একটু বলে দিই, সেটা হচ্ছে একটু আপনার মধ্যে যেটা প্রথমেই বললাম যে কর্ম চুজিং এর ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা আসতে পারে, বা আপনি কিছু হোক্সিং এর মধ্যেও পড়ে যেতে পারেন। ওয়াইফের সাথে কিন্তু একটু পার্সোনালিটিগতটা, একদম মেলদের বলছি, পার্সোনালিটিগত প্রবলেম আসতে পারে। আর যদি মাঝ বয়সে চলে যান, মনে করুন 45 ঊর্ধ্ব বয়সে চলে যান, বিবাহ হয়েছে অন্তত 15 থেকে 20 বছর, তাহলে কিন্তু দুজনের ক্ষেত্রেই ব্যাপারটা ঘটতে পারে একে অপরের সাথে গুরুত্বপূর্ণ জায়গায়। তো আমরা যে জায়গাগুলোতে মেনলি ফোকাস করব এক্ষেত্রে, সেটা হচ্ছে যাদের বোন ম্যারো রিলেটেড সমস্যা রয়েছে, যাদের অস্টিওপোরোসিস জাতীয় সমস্যা রয়েছে, বা যাদের ধরুন কার্টিলেজে প্রবলেম রয়েছে, যাদের দাঁতে সমস্যা রয়েছে, তারা কিন্তু এই সময়টা একটু সাবধানে থাকবেন। আপনার ইমুভেবল প্রপার্টি পারচেসের যোগ আছে, বাট কোনো ভালো কোনো একজন বিচক্ষণ ব্যক্তিকে দিয়ে, কোনো লয়ারকে দিয়ে চেক আপ করিয়ে নেবেন যে জিনিসটার ঠিকঠাক আছে কিনা, নাহলে হোক্সিং হতে পারে। রাহু হোক্সিংটা তৈরি করবে অ্যাকচুয়ালি, আর কিছুই নয়, উল্টো দিক থেকে পঞ্চম দৃষ্টি দিয়ে হোক্সিংটা তৈরি করবে। এর ব্যতিরেকে কিন্তু ভালো সময় আছে। আর যাদের মনে করুন 2 হুইলার চালিয়ে বেশ দূরবর্তী স্থানে যেতে হয়, তারা কিন্তু চালানোর সময় বা পায়ের দিকে একটু নজর দেবেন। আর যারা নেগেটিভ দশায় রয়েছেন, তারা কিন্তু মানে লোয়ার লিমসের দিকে পুরোটাই একটু বেশি নজর দেবেন। ভিটামিন ডি এর যদি কোনো ডেফিসিয়েন্সি দেখতে পান বা বুঝতে পারেন সেই রিলেটেড সমস্যা হচ্ছে, তাহলে কিন্তু একটু বেশি রকম সাবধানে থাকবেন আর কি, চিকিৎসকের পরামর্শ নেবেন। বাড়িতে যদি কোনো পূজা ঘর বা কোনো ঠাকুর ঘর নতুন করে নির্মাণ করবার এ সময় কোনো ইচ্ছে বা আকাঙ্ক্ষা হয়, সেটা কিন্তু শুভ ফল প্রদানকারী, এবং আপনি কিন্তু এ সময় সেই কাজ করতে পারেন। বাট সব থেকে বেশি স্থিতাবস্থা বজায় রাখবেন এবং চেষ্টাটাকে পজিটিভ ক্ষেত্রে ইউজ করবেন। কুম্ভ লগ্ন রাশির ক্ষেত্রে বলে দিই, 3rd হাউস এবং 9th হাউসের লর্ড, সে কিন্তু আপনার 11th হাউসে অবস্থান করবে এবং সর্বাধিকভাবে শুভ ফল প্রদানকারী, প্রচুর এন্ডেভার দেবে, নাম দেবে, যশ দেবে, খ্যাতি দেবে, আপনার মধ্যে পরিপূর্ণতা দেবে। কিসের ক্ষেত্রে দেখুন, 10th হাউসের 11th হাউসের মঙ্গলের যে কারকতা আছে, সেই কারকতা হচ্ছে কাজে আপনাকে ধৈর্যের সাথে অ্যাসোসিয়েটেড রাখে, মানে অ্যাসোসিয়েট করে ধৈর্যের সাথে। আপনি মানে টিকে থাকতে পারবেন খুব প্রতিকূল কাজে। মানে যারা ধরুন খুব ঝুঁকিপূর্ণ কাজ করে, আমি বহুবার কুম্ভের ক্ষেত্রে বলার ক্ষেত্রে বলি, দেখবেন অয়েল ফিল্ডে কাজ করে, বিভিন্ন মাইন্সের সাথে যুক্ত থাকে, বা ধরুন এমন কিছু প্রতিকূল, মনে করুন অভয়ারণ্যের ভিতরে ঢুকে সেখানে ধরুন বিভিন্ন রকম মানে ব্যাঘ্র সুমারি বা এই সমস্ত কাজকর্ম করছেন যে সমস্ত মানুষেরা, এই খুব একটু প্রতিকূল কাজ তাদের করতে হয়। বা আর্মি রিলেটেড যে সমস্ত আমাদের সোলজারেরা যে সমস্ত কাজ করে, যে কাজ একটা সাধারণ মানুষের পক্ষে করা কখনোই সম্ভব নয়, খুব কঠিন দৃঢ় কাজ, সব দিক থেকে দৃঢ়, সেই ধরনের কাজের সাথে কিন্তু এরা যুক্ত থাকে। সেই কাজে কিন্তু খুব বেটার ফল দেবে। কোনো ভাই বোনের কিন্তু জীবনে, বিশেষত ছোট যদি সে হয়, তাহলে কিন্তু অবশ্যই তার আপলিফমেন্ট শো করছে। আপনার যদি ডেট থাকে, সেই ডেট থেকে কিন্তু আপনি এই সময় বেরিয়ে যাওয়ার যোগ আছে। 3rd এবং 10th হাউসের লর্ড, অ্যাকচুয়ালি সরি, আমার 9th বলা হয়েছে প্রথমে, 10th হাউসের লর্ড, তো 11th হাউসে রয়েছে। তো আপনার কাজের জায়গায় মনে করুন রেকগনিশন বলুন, কর্ম থেকে লভ্যাংশ আসা, লভ্যাংশকে ইউটিলাইজেশন করা, অনেক সময় লভ্যাংশ কোনো অর্থ আকারে না হয়ে অ্যাবস্ট্রাক্ট আকারেও আসতে পারে, তো সেটা থেকেও কিন্তু সাবধান থাকবেন। মানে সেটাকে আর কি নেবেন বেশি। অ্যাবস্ট্রাক্ট জিনিসের ভ্যালু মানুষ অনেক সময় অতটা বোঝা যায় না ইনিশিয়ালি, কিন্তু সেটা নেবেন। বিশেষত এই মঙ্গলের তৃতীয় যেহেতু শনি আছে, মঙ্গলের এখানে একটা রেস্ট্রিকশন আছে। এই রেস্ট্রিকশনটা এটাই যে সে কিন্তু তার কাজের ক্ষেত্রে একটা ন্যাচারাল জাস্টিস দেওয়ার চেষ্টা করবে, কিন্তু সেটা তার মতন করে দেবে, তার বর্গভুক্ত লোক তার মতন করে দেবে।
সেটাকে যদি আপনি পজিটিভলি ইউজ করতে পারেন তাহলেই সেটা পজিটিভ। নতুন ব্যবসার যোগ আছে, ফরেন কোনো ইউনিভার্সিটিতে পড়বার যোগ আছে, বিদেশে কোনো টাই আপে কোনো ব্যবসা করতে পারেন, নতুন কোনো পার্টনারশিপের যোগ আছে, কোনো বন্ধুর দ্বারা জীবনে ডেভেলপমেন্ট হতে পারে, স্পেশালি নন বন্ধু বা অনেক দিন ধরে বন্ধুত্ব রয়েছে এরকম কোনো ব্যক্তিবর্গ, থেকে কিন্তু লাভ আছে। সর্বোপরি যারা মনে করুন বিভিন্ন স্টক মার্কেটিং বা এই সমস্ত কাজকর্মের সাথে যুক্ত হতে চাইছেন, যারা মনে করুন কোনো না কোনোভাবে আমাদের মানি মার্কেটে, সেকেন্ডারি মানি মার্কেটে ইনভেস্ট করতে চান এরকম কিছু, তাদের জন্য কিন্তু বেটার আছে। তবে যেহেতু এটা খুব স্পেকুলেশনের সাথে যুক্ত, আমি বলবো যে যারাই যাবেন তাদের ছকটা তো দরকারি। আমি তো একটা অ্যাবস্ট্রাক্ট প্যারামিটার ধরে কথা বলছি, কিন্তু আপনারা কোনো অভিজ্ঞ ব্যক্তির সাথে একটু কথা বলে নেবেন। বাট অ্যাজ এ হোল কিন্তু ভালো ফল দিচ্ছে। বাট যেহেতু সেকেন্ড হাউসে রাহু আছে সেহেতু হোপসিংও তৈরি করতে পারে। সেই জন্য আমি বারবার বলছি যে দেখে নেবেন, কাউকে দিয়ে একবার দেখিয়ে নেবেন। সন্তানের কিন্তু ডেভেলপমেন্ট খুব ভালো চোখে পড়ছে, বাট সন্তানের সাথে কিন্তু আপনার একটু স্ববিরোধিতা আসতে পারে কিছু ক্ষেত্রে। তো সেইটা যাতে মানে আপনি যেহেতু বয়োজ্যেষ্ঠ পিতা আপনি, সুতরাং আপনার দিক থেকে ব্যাপারটা অ্যামেন্ডমেন্ট করার চেষ্টা করবেন ন্যাচারাল, সেটা আপনার ক্ষেত্রে ফলপ্রসূ হবে। অর্থোপেডিক সমস্যা থেকে সাবধান। একদম আপার ডাইজেস্টিভ পোর্শন মানে স্টমাক, আপার ইন্টেস্টাইন এই পোর্শনে বা আপার লিভার, স্প্লিন এই সমস্ত অংশ থেকে কিন্তু সাবধান থাকবেন। যাদের মনে করুন যে লিভার ফ্যাটি আছে বা গলব্লাডারের সমস্যা রয়েছে তারা খাদ্য ক্ষেত্রে খুব সচেতন। চোখের যত্ন নেবেন, জিহ্বার যত্ন নেবেন, এন্ডোক্রিন গ্ল্যান্ডের যত্ন নেবেন। অ্যাজ এ হোল কিন্তু সময় আপনাকে খারাপ ফল প্রদান করবে না, এবং 12ই জানুয়ারি পর্যন্ত সময় কিন্তু নর্মালি ভালো আছে। তো আপনি দেখবেন 4-5 তারিখের পর থেকে এক সপ্তাহ সময় কিন্তু আপনাকে বেশ গুরুত্বপূর্ণ দেবে। তারপরে সময়টা একটু স্লো আছে, আবার ফেব্রুয়ারি মাসের থেকে বেটার সময় আপনাকে প্রদান করবে। লাস্ট অংশ নিয়ে বলে দিই, সেটা হচ্ছে মীন লগ্ন এবং রাশি। সে হচ্ছে সেকেন্ড হাউস এবং 9th হাউসের লর্ড। সে এই মুহূর্তে 10th হাউসে রয়েছে। তো ভাগ্য এবং কর্ম একে অপরের রেসিপ্রোসিটি হিসাবে কাজ করবে, অর্থাৎ ভাগ্যের দ্বারা কর্মের উন্নতি, কর্মের দ্বারা ভাগ্যের উন্নতি, দুটোই কিন্তু হওয়ার এ সময় পরিপূর্ণ যোগ আছে। এবং সর্বোপরি যেটা বেটার আছে সেটা হচ্ছে নিজে কাজ করে এক ধরনের আত্মতৃপ্তি পাওয়া বা কাজের সাথে পরিপূর্ণভাবে সম্পৃক্ত হওয়া, বা আপনার কাজের দ্বারা আপনাকে কে প্রশংসা করলো সেটা বড় ব্যাপার নয়, বা আপনার কাজের দ্বারা আপনি যে প্রতিষ্ঠানে কাজ করছেন তার বেটারমেন্ট জায়গা শো করছে, এবং সেটা শো করছে মানে আপনি নিজের ব্যক্তিগত বা সংস্থা বা প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু ফলপ্রসূ মানে ফ্রুটফুল হবেন আর কি। আপনার সাথে সম্পর্ক বেটার থাকবে। এই ক্ষেত্রে আপনি শুধু যেটা করবেন না সেটা হচ্ছে বাক্য ব্যবহারের ক্ষেত্রে কিন্তু সচেতন থাকবেন, না হলে কিন্তু আপনাকে দিয়ে এমন কিছু কথা বলিয়ে দেবে এবং মাঝে মাঝে মাথা এত অহেতুক কারণে গরম করিয়ে দেবে। মানে মাথা গরম করাটা কোনো ব্যাপারেই হেতুক নয় আর কি, কিন্তু অহেতুক তো কখনোই নয়। তো সেটা করবেন না। আমাদের প্রত্যেকেরই কম বেশি হয় ক্ষেত্র বিশেষে, কিন্তু চেষ্টা করবেন এই সময়টা মিনের ক্ষেত্রে বলছি যেন না করা হয়। কারণ শুক্রের পোস্টিংও কিন্তু 18 তারিখ পর্যন্ত বৃশ্চিকের ঘরে, তারপরে কিন্তু সেও আপনার 10th হাউসে প্রবেশ করবে। তার ফলে আপনার মধ্যে কিন্তু কর্মস্পৃহা এবং নিজের কাজটাকে অতিরিক্ত গুরুত্ব দেওয়া, বা কেউ যদি এসে আপনাকে বলে যে সামহাউ যে এটা ঠিক হচ্ছে না আপনি এভাবে করুন, তখন একটা অল্টারকেশন বা বাকযুদ্ধে জড়িয়ে পড়া, এই ধরনের কিন্তু কিছু মিসম্যানেজমেন্ট হওয়ার সম্ভাবনা এক্ষেত্রে আছে। স্পাউসের সাথে সম্পর্ক বেটার রাখবেন যতটা সম্ভব। সেই জায়গাটা কিন্তু খুব ভালো দেখাচ্ছে না, এবং স্পাউসের শ্বশুর বাড়ির সাথেও কিন্তু সম্পর্ক বেটার রাখবার চেষ্টা করবেন। যতটা পারবেন কন্ট্রোভার্সিয়াল কথা বলবেন না, কেউ কখনোই বলবেন না এ সময়। মিন তো অবশ্যই বলবেন না। আর একটা জিনিস বলবো, যারা এই সময় কোনো ট্যুর অ্যান্ড ট্রাভেলের দিকে যাচ্ছেন বা করছেন, তারা যদি সম্ভব হয় 7 তারিখের পরে যাবেন।
তাহলে কম্পারেটিভলি একটু বেটার এফেক্ট আপনাকে কিন্তু প্রদান করবে। আর শরীরের ক্ষেত্রে কিন্তু লিভার, গল ব্লাডার এবং অ্যাপেন্ডিক্স এর যত্ন নেবেন, বোথ দ্য কিডনিস, এবং ফিমেলদের ক্ষেত্রে এগুলোর সাথেও কিন্তু ওভারি পার্টের যত্ন নেবেন। আপনার কিন্তু নতুন স্থাবর সম্পত্তির যোগ রয়েছে এবং তার সাথে ইনহেরিটেন্স থেকেও কিন্তু প্রপার্টি পাওয়ার যোগ রয়েছে। ভালো থাকবেন।